আগের দিন আমরা মেডিসিন নিয়ে আলোচনা করছিলাম, তাই তো? প্র্যাকটিস অফ মেডিসিন একটা বিশাল বই, যে বইটা আমরা বিভিন্ন সিস্টেমিক ওয়েতে স্টাডি করি, তাই তো? বিভিন্ন সিস্টেম দেওয়া আছে, সেই সিস্টেমে কি কি রোগ হয় সেই রোগগুলো সম্বন্ধে আলোচনা করা আছে এই বইটাতে। আমরা আগের দিন পেপটিক আলসার নিয়ে বলেছিলাম, তাই তো? আচ্ছা, পেপটিক আলসার সম্বন্ধে তোমরা কি আইডিয়া পেয়েছো বলো? কে কে ছিল আগের দিন ক্লাসে? তুমি ছিলে কেন? মেডিসিন বোঝো? প্র্যাকটিস অফ মেডিসিন কাকে বলে? পেপটিক আলসার কাকে বলে এটা তো বলেছিলাম। বলছে আলসার that part of the GI tract which is constantly bathed with acid pepsin juice। মানে কি দাঁড়ালো? GI tract বলেছি, that part of the GI tract বলেছি, তার মানে GI tract এর কিছু পার্টে ঘা হয়। আলসার মানে ঘা হয়, যে পার্টটা কিনা সবসময় অ্যাসিড পেপসিন জুস দ্বারা চার্জ করতে থাকে। এবার আমাদের অ্যানাটমি আর ফিজিওলজি জ্ঞানের সাহায্যে ফাইন্ড আউট করতে হবে যে জিআই ট্র্যাক্টের কোন পার্টটা অ্যাসিড পেপসিন জুস দ্বারা চার্জ করে। কোন পার্টটা? স্টমাক আর ডিওডিনাম, মেনলি স্টমাক আর ডিওডিনাম। আগের দিন বলেছিলাম যে স্টমাক হচ্ছে সবচেয়ে এক্সপ্যান্ডেড পোর্শন অফ দ্য জিআই ট্র্যাক্ট। জিআই সিস্টেমের সবচেয়ে বেশ চওড়া পোলা থলির মতো একটা অংশ হচ্ছে স্টমাক বা পাকস্থলী। এর কাজ কি? পাকস্থলীর খাদ্যগুলোকে স্টোর করা, আমরা যে গ্রহণ করি, আমরা যে মুখগহ্বরের সাহায্যে যে খাদ্যদ্রব্য গ্রহণ করি, কত ধরনের খাদ্যদ্রব্য গ্রহণ করি? যত খাবার খাই তাতে কত ধরনের খাবার আছে? প্রোটিন আছে, কার্বোহাইড্রেট আছে, ফ্যাট আছে, ভিটামিনস আছে, মিনারেলস আছে, জল আছে। যে খাদ্যটাই খাই না কেন, একটা ভাত, সেখানেও প্রোটিন পাবো, কার্বোহাইড্রেট পাবো, ভিটামিনস পাবো, মিনারেলস পাবো, জল পাবো। অর্থাৎ ছটা যে উপাদান, খাদ্যের যে ছটা উপাদান আমরা মুখগহ্বরের সাহায্যে কি করি? ইনজেক্টেড করি। কোথায়? না, জিআই সিস্টেমের মধ্যে। কারণ মুখগহ্বরটা হচ্ছে জিআই সিস্টেমের এন্ট্রি বা ওপেনিং। তো যখন খাদ্যগুলো খাচ্ছি, সেই খাদ্যগুলোতে যে ছটা এলিমেন্ট আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, সেসব জল, তার মধ্যে মুদ্রা খাবার হচ্ছে তিন প্রকার: প্রোটিন জাতীয়, কার্বোহাইড্রেট জাতীয় আর ফ্যাট জাতীয়, যাদের কনসিস্টেন্সি অনেক বেশি এবং যাদেরকে আমাদের জিআই সিস্টেমটা ভেঙে 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 হজম প্রক্রিয়ার সাহায্যে তাদেরকে সরলতম ফর্মে নিয়ে আসে, তবে আমাদের শরীর তাকে গ্রহণ করে, মানে রক্তর মাধ্যমে শোষিত হতে পারে, তাই তো? এইবার কথা হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের উদাহরণ কি? ভাত, সিদ্ধ আলু, রুটি। কিন্তু এর মধ্যে যে শুধু কার্বোহাইড্রেট আছে তা নয়, কার্বোহাইড্রেট প্রধান খাবার, মানে হচ্ছে এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কার্বোহাইড্রেট আছে। এই কার্বোহাইড্রেট যদি আমি মুখগহ্বরে নিই, তাকে যদি ভেঙে ভেঙে পাচন প্রক্রিয়ার সাহায্যে গ্লুকোজে পরিণত না করি, তবে এখান থেকে খাবে, এখান থেকে বেরিয়ে যাবে শরীর নেবে। একমাত্র যখন সে গ্লুকোজে পরিণত হচ্ছে বা কোনো সরলতম কণায় পরিণত হচ্ছে, তখনই সেটা বিলি অঞ্চল দিয়ে অ্যাবজর্ব হয়ে ব্লাডের মধ্যে যাচ্ছে, ব্লাডটাকে বহন করে নিয়ে যাচ্ছে তার কার্যক্ষেত্রে। সেখানে মেটাবলিজম হচ্ছে, অনেক ভাঙন ভরণ হচ্ছে, তার ফলে এনার্জি তৈরি হচ্ছে। সেই এনার্জির সাহায্যে আমরা
সবকিছু করছি, কথা বলছি, হাসছি, দৌড়াচ্ছি, তোমাদের পড়াচ্ছি, বুঝতে পেরেছো? তা ঘটনা সেখানে নয়, ঘটনা হচ্ছে আমাদের মেডিসিনে যে পেপটিক আলসার আমরা বলছি, সেখানে এই যে খাদ্য বস্তুগুলো যে হজম হবে জিআই ট্র্যাক্টের পার্টে, তার মধ্যে স্টমাকের কি রোল আছে, পাকস্থলীর কি রোল আছে, যে যেখানে এত অ্যাসিড বেসিক জুস এলো, তাই না? ডিওডিনামের কি রোল আছে? তো এই জায়গাগুলো যদি আমি জানতে পারি, তবে অ্যাসিড পেপসিন যে ক্রাইম, যে জুসের কথা আমি বলছি, তবে তোমরা সেটা বুঝতে পারবে। সেই জন্যে আমরা যখন স্টমাককে প্রসেকশন করেছিলাম, একটা স্টমাক তার বাইরে থেকে যখন আমরা দেখছি 3টে পার্টে ভাগ করছি, তাই তো? কি কি বলেছিলাম? 3টে পার্ট স্টমাকের। এই ইসোফেগাসটা নামছে পেটের মধ্যে, পেটে এখানে একটা ছাদ আছে, ছাদ। এই ছাদটার নাম তোমরা জানো, তাই তো? কি নাম ছাদটার? ডায়াফ্রাম। এরকম একটু নেমে গেল, নেমে গিয়ে এরকম ভাবে এবার এই অঞ্চলটা এখান দিয়ে নল, একটা কনস্ট্যান্ট নল, এটা আলাদা কিছু নেই। নল আমি কাল্পনিক ভাবে এখানে কেটে ফেললাম, এখানে কেটে ফেললাম, কেটে এই অঞ্চলটা নিয়ে নিলাম, দ্যাট ইজ কল্ড STOMACH, স্টমাক। এইটা আমি যদি এখানে একটা ইমাজিনারি লাইন টানি, এইখান দিয়ে একটা যদি ইমাজিনারি লাইন টানি, তাহলে 3টে পার্টে আমি এটা ভাগ করে ফেললাম। এইটাকে বলছি কি বলো? ইয়েস, এই জানো, FUNDUS, এটা বডি, এটা পাইলোরাস, ঠিক আছে? পাইলোরাসের 2টো পার্ট, এটা হচ্ছে অ্যান্ট্রাম, পাইলোরিক অ্যান্ট্রাম, এটা হচ্ছে পাইলোরিক ক্যানাল। এই দুটো একসাথে হচ্ছে পাইলোরাস। তার মানে স্টমাকের মেইন কটা ভাগ? 1 নম্বর হচ্ছে ফান্ডাস, 2 নম্বর হচ্ছে বডি, 3 নম্বর হচ্ছে পাইলোরাস। Pylorus again divided into 2, pyloric antrum, pyloric canal. এইবার ঘটনা হলো, এই যে এটা স্টমাকটা, এটাকে যদি আমরা ক্রস সেকশন করি, তবে বাইরে একদম পাবো কি SEROUS, সেরাস, LAYER, লেয়ার। তারপরে পাবো কি MUSCLE, মাসল লেয়ার। তারপরে কি পাবো? সাবমিউকাস কোর। তারপরে কি পাবো? মিউকাস মেমব্রেন। তার আগে বলে নিই, এই যে এইখানে যে ওপেনিংটা আমি পাচ্ছি, একে বলছি আমরা ইসোফেজিয়াল ওপেনিং বা কার্ডিয়াক ওপেনিং, CARDIAC, কার্ডিয়াক অরিফিস, FIC। আর এটা হচ্ছে পাইলোরিক অরিফিস, LORIC, PYLO, পাইলোরিক
FICES পাইলোরিক অরিজিন। আর এই যে বর্ডারটা এরকম যে কার্ভ আছে কার্ভ, এইটাকে বলছি আমরা গেটার ওমেন্টাম, এই সরি গেটার কার্ভেচার। আর এই দিকে যে এরকম এই কার্ভেচারটা রয়েছে এটাকে বলছি আমরা লেসার কার্ভেচার। এই দিকে বর্ডারটাকে বলছি লেসার কার্ভেচার, এই দিকের বর্ডারটাকে বলছি গেটার কার্ভেচার। বোঝা গেল? আর দুটো ওপেনিং আছে কার্ডিয়াক অরিফিস, পাইলোরিক অরিফিস। আর বডি পার্টটাকে তিনটে ভাগে ভাগ আছে, পান্ডাস, বডি আর হচ্ছে পাইলোরাস। পাইলোরাস এগেন ডিভাইডেড ইনটু টু, পাইলোরিক ক্যানাল এন্ড পাইলোরিক অ্যান্ট্রাম। ঠিক আছে? এইবার বলেছি যে একটা এই যে স্টমাকটাকে যদি আমরা ক্রস সেকশন করি তবে আমরা এরকম চারটে লেয়ার পাবো। একটা হচ্ছে তোমার সিরাস লেয়ার, একটা মাসেলস লেয়ার, একটা সাবমিউকাস লেয়ার, একটা মিউকাস মেমব্রেন। এই যে সাবমিউকাস আর মিউকাস মেমব্রেন এই অঞ্চলগুলোতে অসংখ্য তোমার গ্রন্থি আছে সোজা বাংলা। সেই গ্রন্থিগুলো দু ধরনের জিনিস ক্ষরণ করে, বুঝতে পেরেছো? অনেক ধরনের জিনিস ক্ষরণ করে। তার মধ্যে আমাদের অ্যাসিড পেপসিন যে জুস মানে হচ্ছে এনজাইম মিশ্রিত রস, যেটা বিনা খাদ্যবস্তুগুলোকে হজম করতে সাহায্য করে। তো সেখানে পাকস্থলী কি ধরনের খাদ্যবস্তু হজম করার জন্য রস ক্ষরণ করে, কি ধরনের খাদ্যবস্তুকে হজম করতে রস ক্ষরণ করে বলেছে। রসে তো শুধু এক্সিডেন্ট নেই, আরো আছে, কিন্তু আমি ওই রসে যাইনি। এই রসটা কি কাজ করে, কোন ধরনের খাদ্যবস্তুকে হজম করতে সাহায্য করে। পাকস্থলী যে রস ক্ষরণ করে সেখানে কি কি আছে? পেপসিন, লাইপেজ, HCl অ্যাসিড, মিউকাস, এইসব মিশে জল, ওয়াটার, এইগুলো সব মিশে যে রসটা তৈরি হচ্ছে দ্যাট ইজ কল্ড অ্যাসিড পেপসিন জুস। বুঝা গেল? এই রসটা এই যে মিউকাস, সাবমিউকাস আছে সেখানে অসংখ্য গ্রন্থি আছে, বিভিন্ন ধরনের গ্রন্থি আছে। সেই সব গ্রন্থিগুলোর মিলিত প্রচেষ্টার ফল যে একটা অ্যাসিড পেপসিন জুস। এই জুসের মেন উদ্দেশ্য কি? এই জুসের মেন উদ্দেশ্য হচ্ছে আমরা যে সব খাদ্যবস্তুগুলো খাই তার মধ্যে প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাদ্যবস্তুগুলোকে এই অ্যাসিড পেপসিন জুস হজম করতে সাহায্য করে। এখানে স্টমাকের মধ্যে কার্বোহাইড্রেট পরিবাহকারী কোনো এনজাইম নেই। আমাদের পড়াশোনার মানে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের প্র্যাকটিস অফ মেডিসিন যখন আমি পড়ছি তখন আমাকে না একটা ফার্স্ট নলেজ নিয়ে পড়ি। মানে আমি আমার মানে পুরো শারীরিক সমস্ত ফিজিওলজি, অ্যানাটমি, তাদের যে মানে ইন্টারাকশন, এগুলো সব আমাকে মুখস্থ রাখতে হবে। একটা বিরাট নলেজ রাখতে হবে। এখানে তোমার হজম প্রক্রিয়া, শ্বাস প্রক্রিয়া, রেচন প্রক্রিয়া, হরমোনাল ব্যালেন্স গুলো, হরমোনাল ফাংশন গুলো, হ্যাঁ, তো সব সিস্টেম গুলো প্রাইমারি অ্যাকশন গুলো তোমার জানতে হবে। যেমন গিয়ার সিস্টেমে প্রাইমারি অ্যাকশন কি না, হজম করতে সাহায্য করে। যারা হজম করবে কিসের সাহায্য করবে না, এনজাইমের সাহায্য। কাকে করবে না, খাদ্যবস্তু করবে। দেখা একটা কোশ্চেন হচ্ছে তার আনসার দিতে হবে, তোমার মনে মনে করতে হবে, তোমাকে আনসার দিতে হবে। এবার খাদ্যবস্তু গুলো কত প্রকার আছে না, একটু আগে বললাম। মেনলি যাদের হজম করবে তারা হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। উপাদান অনেকগুলোই আছে, কিন্তু এই তিনটাকে মেন তাকে হজম করতে হবে কিসের সাহায্যে না, এনজাইমের সাহায্যে, বিভিন্ন প্রকারের পাচক রসের সাহায্যে।
তো কত ধরনের পাঠ্যক্রম আমাদের এই জিআই সিস্টেম থেকে বেরোয় সেটা আমার ধারণা করতে হবে। তো কি কি ধরনের পাঠ্যক্রম বেরোয় জিআই সিস্টেম থেকে? একদম মুখগহ্বর থেকে যদি আমরা শুরু করি, পাঠ্য গ্রন্থিগুলোকে আগে জানতে হবে। মানে ডাইজেস্টিভ সিস্টেমের দুটো অংশ, একটা হচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাক্ট আর একটা হচ্ছে ডাইজেস্টিভ গ্ল্যান্ড। তো ডাইজেস্টিভ গ্ল্যান্ডের মধ্যে শুরু হচ্ছে মুখগহ্বর থেকে। এই মুখগহ্বর অঞ্চলে 3 জোড়া স্যালাইভারি গ্ল্যান্ড আছে, যারা হচ্ছে শুরুয়াত। কি কি গ্ল্যান্ডগুলো আছে স্যালাইভারি গ্ল্যান্ড? এই কানের নিচে দুদিকে দুটো প্যারোটিড গ্রন্থি আছে, জিভের নিচে সাবলিঙ্গুয়াল গ্রন্থি আছে, এই চোয়ালের সাইডে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড আছে। এরকম 3 জোড়া স্যালাইভারি গ্ল্যান্ড আছে। এদেরকে এক কথায় আমরা কি বলি? লালা গ্রন্থি বা স্যালাইভারি গ্ল্যান্ড। এই স্যালাইভারি গ্ল্যান্ডগুলো কি ক্ষরণ করে? স্যালাইভারি জুস বা লালা রস। তেঁতুল দেখলে টস টস করে পড়ে, চটপটি ফুচকা দেখলে টস টস করে পড়ে তো। তো ওইটাই হচ্ছে এই স্যালাইভারি গ্ল্যান্ডগুলোর ক্ষরণ, লালা জুস বলে। এই লালা রসের মধ্যে কি কি আছে? এই লালা রস আমাদের মেনলি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যগুলোকে হজম করতে সাহায্য করে। কার্বোহাইড্রেট বলতে মেনলি সিদ্ধ কার্বোহাইড্রেট, বয়েল স্টার্চ, যেমন সিদ্ধ আলু, ভাত, রুটি, এটা সব সিদ্ধ শাঁখা রুটি। সিদ্ধ কার্বোহাইড্রেট গুলোকে কাঁচা কার্বোহাইড্রেট গুলো কোনো কাজ করে, সিদ্ধ কার্বোহাইড্রেট গুলোকে না হজম করতে সাহায্য করে। তো এর মধ্যে কি এনজাইম আছে যারা সিদ্ধ কার্বোহাইড্রেট গুলোকে হজম করতে পারে? লালা রসে ট্যালিন বলে একটা এনজাইম আছে, আর মল্টেজ বলে আর একটা এনজাইম। বুঝতে পেরেছো? এছাড়া কিছু লাইসোজাইম বলে হালকা অ্যাসিডিক একটা রস পরিশ্রমে মিশ্রিত থাকে, যারা এই মুখগহ্বর তো এক্সপোজ করছে বায়ুমণ্ডলের বিভিন্ন জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস এরা মুখ দিয়ে শুরু করে ঢুকছে, তাদেরকে ধ্বংস করার জন্য কিছু ব্যবস্থা এই রসের মধ্যেই আছে। তার মানে এরা, আমি ওইদিকে যাচ্ছি না, এরা মেনলি খাদ্য বস্তু বলতে সিদ্ধ কার্বোহাইড্রেটকে ট্যালিন এবং মল্টেজ ভেঙে ভেঙে মল্টোজ অব্দি নিয়ে আসে। মল্টোজকে কিছুটা পরিমাণে গ্লুকোজে পরিণত করে দেয়। এই অবস্থায় ওরা স্টমাকে চলে আসে। এর আমি তো শুধু ভাত খাইনি, ভাতের সঙ্গে ডিম খেয়েছি, মাছ খেয়েছি, মাংস খেয়েছি, আরো খেয়েছি অনেক। তাদের এখানে হজম করার কোনো বস্তু নেই, কিন্তু তারাও ওই সঙ্গে এসে স্টমাকে জড়ো। তার মানে কি? স্টমাক অ্যাক্ট অ্যাজ এ স্টোর হাউস অফ দ্য অ্যাবডোমেন। এই যত খাবার খাচ্ছি যাচ্ছে কোথায়? সব স্টমাকে গিয়ে জমছে। স্টমাক কি করছে? এইখান থেকে এখানে একটা স্ফিংটার আছে, মানে একটা স্ফিংটার মানে হচ্ছে ভালভ, যারা কন্ট্রোল করে। এইখানে খাদ্যবস্তুগুলোতে যা খেয়েছি সব এখানে জড়ো হয়েছে। 1.5 লিটার ক্যাপাসিটি, ইলাস্টিসিটি আছে, আরো হিউজ এনলার্জমেন্টে 5 কিলো খাদ্যবস্তু ঢুকে গেছে। তো এইবার এটাতে একসাথে যদি নলে ঢুকে যায় তাহলে নল বাস্ট করে যায়। তো সেই জন্য এরা কি করে? ধীরে ধীরে এখান দিয়ে এর পরবর্তী অংশ কি আছে? এরকম একটা নল আছে, করে রাখতে হবে। হ্যাঁ, এই অংশটাই কি বলি আমরা? ডিওডিনাম। আগাতে বলে ফেলতে হবে। এই নলটা কি দাঁড়ালো? ডিওডিনাম। It is the first part of the small intestine. স্টমাকের পরে শুরু হচ্ছে কি? জিআই সিস্টেমের স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের 3টে পার্ট। ফার্স্ট পার্ট হচ্ছে ডিওডিনাম। কারণ ইট ইজ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের প্রথম পার্ট হচ্ছে ডিওডিনাম। এইখান থেকে এবার এই খাদ্য বস্তুগুলোকে এইখানে ঠেলছে। আর এই যে অ্যাসিড পেপসিন জুসটা এইখানে খাদ্য বস্তুর সঙ্গে মিশে গিয়ে একটা অ্যাসিডিক ক্রাইমিং তৈরি হচ্ছে, ক্রাইম তৈরি হচ্ছে, ঠিক আছে? মানে কারি তৈরি হচ্ছে।
সেই কালিটা অল্প অল্প করে আসছে, তার মানে সেখানে অ্যাসিড বেসিন জুস আসছে এখানে, তাই তো? তার মানে এইখান থেকে নিয়ে অ্যাসিড বেসিন এনভায়রনমেন্ট, এইখান অবধি এগুলো অ্যাসিড বেসিন এনভায়রনমেন্ট। এই এনভায়রনমেন্টটা কোথায় গিয়ে নিউট্রালাইজ হচ্ছে? কোথায় গিয়ে নিউট্রালাইজ হচ্ছে? এইখানে একটা বড় গ্রন্থি ছিল বলেছিলাম, কি নাম? লিভার। যে একটা রস খরণ করছে, সেই রসটা ইউরিনামের এইখান থেকে এইখানে অ্যাম্পুলা ভাটা নামে একটা রয়েছে, আর এখানে একটা গ্রন্থি আছে প্যানক্রিয়াস বলে। হ্যাঁ, এদের দুটো মিলিত রস এসে এইখানে পড়ছে। এদের রসটা হচ্ছে ক্ষারকীয়, অ্যাসিড ক্ষার মিশে কি নিউট্রাল, অ্যাসিড কে নিউট্রাল কে করে? ক্ষার। একটা এই যে এই অ্যাসিড মিডিয়াটা এখানে বা এর পরবর্তী অংশের এনভায়রনমেন্ট অ্যাসিডিক থেকে চেঞ্জ হয়ে যায় ক্ষার। সেই জন্য প্রকৃতির নিয়মে এইখান থেকে যত এনজাইম ক্ষরণ হয়, এই ফার্স্ট পার্ট অফ ডিওডিনাম থেকে যত এনজাইম ক্ষরণগুলো হয়, এরা কিন্তু তোমার অ্যাক্টিভেট হয় অ্যাসিড মিডিয়া। অ্যাসিড ছাড়া এরা কিন্তু ক্রিয়াহীন। আবার এই ইন্টেস্টাইনের মধ্যে প্যানক্রিয়াসের মধ্য থেকে যে সমস্ত এনজাইমগুলো ক্ষরণ হয়, তারা কিন্তু অ্যাক্টিভেটেড হয় অ্যালকালিন, অর্থাৎ অ্যালকালাইন মিডিয়াতে তারা কাজ করতে পারে, অ্যাসিড মিডিয়াতে তারা কাজ করতে পারে। অর্থাৎ হজম প্রক্রিয়াটাকে কন্টিনিউ করতে গেলে তাদেরকে অ্যালকালাইন মিডিয়া আনতে হবে। সেই এনভায়রনমেন্টটা কে দিচ্ছে? লিভার। লিভার থেকে যে রসটা ক্ষরণ হচ্ছে তাকে কি বলি আমরা? বাইল বা পিত্ত। পিত্ত হচ্ছে স্ট্রংলি অ্যালকালাইন। আর এই স্টমাক থেকে যে রসটা ক্ষরণ হচ্ছে তারা স্ট্রংলি অ্যাসিডিক। কেন না? এর মধ্যে HCl অ্যাসিড আছে, বুঝতে পেরেছো? এই HCl অ্যাসিডটা এখান থেকে বেরোচ্ছে বলে এই অঞ্চলটা অ্যাসিড বেসিন জুস দ্বারা অনবরত চান করছে। তার ফলশ্রুতি হিসাবে যদি কোনোভাবে তোমার কিছু প্যাথোলজির সৃষ্টি হয়, তখন এরা এই গেটার কার্ভেচার, তারপরে ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডিনাম, এই সমস্ত মিউকাস এগুলোতে, হ্যাঁ, পাইলোরাসের মধ্যে, হ্যাঁ, অনেক সময় খুব রেয়ারলি লেসার কার্ভেচারের নিম্ন পার্টে ক্ষতের সৃষ্টি হয়। অর্থাৎ অ্যাসিড বেশি হয়ে যাওয়ার জন্য ওদের মিউকাসাল যে লেয়ার গুলো সেগুলোর ক্ষতি সাধন করে ফেলে। তার ফলশ্রুতি হচ্ছে পেপটিক আলসার। এবার বুঝতে পারবে কোথা থেকে কোথায় গিয়ে রোগের সৃষ্টি হলো। অর্থাৎ যে কোনো একটা জিনিসকে তুমি যখন রিয়েলাইজ করতে যাবে, তুমি যদি নর্মাল জায়গা থেকে শুরু করো, তবে গিয়ে ডিজিজ কোর্সটা থেকে বুঝতে পেরেছো? এসব তোর মতো একটা জোড়া আছে। তো তার মানে কি, এই স্টমাক মুদ্রা কথা কি দাঁড়ালো? এত কিছু বলার মুদ্রা কথা এটাই দাঁড়ালো যে স্টমাক এবং ডিওডিনামের মধ্যে যদি কোনো ক্ষতের সৃষ্টি হয় বা আলসার সৃষ্টি হয়, তখন সেই রোগটাকে বলি আমরা পেপটিক আলসার। ঠিক আছে? স্টমাকের মধ্যে যদি হয়, এটাকে বলছি আমরা গ্যাস্ট্রিক আলসার। আর যদি জিওডিনামের মধ্যে যে ক্ষতগুলো সৃষ্টি হয়, তাদের বলছি আমরা ডিওডিনাল আলসার। তাহলে পেপটিক আলসার কত প্রকার? পেপটিক আলসার আর ডিওডিনাল
এইবার আমরা একটু নোটের দিকে চোখ বুলাই। তোমরা পড়েছো নিশ্চয়ই নোটটা। দেখো বলছে পেপটিক আলসার, বলছে পেপটিক আলসার এমন একটি ঘা যা খাদ্য হজমের সময় আন্তিক রসের আঠালো অংশ দ্বারা গ্যাস্ট্রোইন্টেস্টাইন ট্র্যাকে ঘায়ের সৃষ্টি হয়। খুব শক্ত কথা, অত বড় আরো সোজা ভাবে তোমরা বলবে। কি বলবে? স্টমাক মানে পাকস্থলী আর ক্ষুদ্রান্তের প্রথম ভাগ ডিওডিনামে অ্যাসিড পেপসিন বিষের দ্বারা বা অ্যাসিডের আধিক্যের জন্য তাদের মিউকাস মেমব্রেনে যে ক্ষতের সৃষ্টি হয় তাকে বলি আমরা পেপটিক আলসার। স্টমাক এবং ডিওডিনামের ইনার লেয়ারে যদি ক্ষতের সৃষ্টি হয়, কার প্রভাবে? না অ্যাসিড পেপসিন জুসের প্রভাবে, অত্যধিক অ্যাসিড পেপসিন জুসের প্রভাবে, তখন তাকে বলি আমরা পেপটিক আলসার। সোজা হয়ে গেল জিনিসটা। এইবার বলবে পেপটিক আলসার দু ধরনের, একবারে টেনে দেবে। ঠিক আছে? একটা হচ্ছে যদি আলসার স্টমাকের ইনার লেয়ারে ঘটে তাকে বলবো আমরা গ্যাস্ট্রিক আলসার, আর যদি আলসার ডিওডিনামের ইনার লেয়ারে ঘটে তখন তাকে বলবো ডিওডিনাম। সোজা কথা, মুখস্থ করতে লাগবে না। বা স্টমাকের মধ্যে যে ক্ষতের সৃষ্টি হয় তাকে বলে গ্যাস্ট্রিক আলসার, ডিওডিনামের মধ্যে যে ক্ষতের সৃষ্টি হয় তাকে বলবে আমরা ডিওডিনাম আলসার। জানা দুটো। এইবার দুটোর পার্থক্যটা করে দেবে আগে। বুঝতে পেরেছ? সায়েন্স কিন্তু আগের বলেছি গ্যাস্ট্রিক আলসার ডিওডিনাম, তবু পার্থক্যতেও তারা থাকবে, তাই তো? এইবার পার্থক্যতে চলে দেখো ডিফারেন্স বিটুইন ডিওডিনাল আলসার আর গ্যাস্ট্রিক আলসার। এখানে পয়েন্টগুলো লক্ষ্য করো। ডিওডিনাল আলসারে বলছে খাবার 1 থেকে 2 ঘন্টা পর, 2 থেকে 3 ঘন্টা বলবে, খাবার 2 থেকে 3 ঘন্টা পর যন্ত্রণাটা শুরু হয়। ডিওডিনাল আলসারের যন্ত্রণাটা খাওয়ার কিছুক্ষণ পরে, মানে 1 থেকে 3 ঘন্টা পরে শুরু হয়। ঠিক আছে? আর গ্যাস্ট্রিক আলসারে কি হয়? খাওয়ার সঙ্গে সঙ্গেই যন্ত্রণা। তাহলে কি দাঁড়াচ্ছে? ফুড রিলিফ পেন, ফুড অ্যাগ্রাভেট। গ্যাস্ট্রিক আলসারে ফুডটা খেলে পরেই যন্ত্রণা শুরু হয়। তার মানে কি? ফুড খেলেই ব্যথা হবে। আর এদের ফুড খেলে ব্যথাটা কমে যাবে। 2 ঘন্টা 3 ঘন্টা আরাম থাকবে, আবার পেটটা যেই খালি হয়ে আসবে তখন আবার মিস করে যন্ত্রণা শুরু হবে। তারপরে যন্ত্রণার তীব্রতা আস্তে আস্তে বাড়বে। ক্ষুধা যন্ত্রণা যেটাকে বলে হাঙ্গার পেন, বার্নিং হাঙ্গার পেন দেখা দেবে। আবার যদি অল্প কিছু খাই, এরকম যদি সিমটম থাকে, কোন রোগী এসে বলে, আমি তখন কি ভাববো? তার মানে তার ডিওডিনাল আলসার। যাটা রোগী এসে বললো যে খাচ্ছি ডাক্তার যন্ত্রণা হচ্ছে, পেটটা খালি থাকলে যন্ত্রণাটা কম থাকছে, তখন কি ভাববো? গ্যাস্ট্রিক। দেখো যন্ত্রণা থেকে দুটো ক্লারিফিকেশন করে ফেলা গেল। বলছে খাদ্য খাবার, তোমাদের নোট অনুযায়ী বলছি, খাদ্য খাওয়ার 2-1 ঘন্টা পর শুরু হয় ডিওডিনাল আলসার। খাদ্য খাওয়ার সঙ্গে সঙ্গেই যন্ত্রণা শুরু হয়েছে গ্যাস্ট্রিক। এ বলছে দেখো ডিওডিনামটা কোনখানে আছে? অ্যাবডোমেনটাকে আমরা কটা ভাগে ভাগ করেছিলাম? এদিকে এদিকে দুটো লাইন, এদিকে দুটো লাইন, এদের 9টা ভাগে ভাগ করেছিলাম। তার মধ্যে দেখো এদিকটা রাইট হাইপোকন্ড্রিয়াম, এপিগ্যাস্ট্রিয়াম, লেফট হাইপোকন্ড্রিয়াম। তো স্টমাকটা দেখো এরকম ভাবে এইদিকে ব্যান্ড খাচ্ছে, তার মানে লেফট সাইড অরিয়েন্টেড। ডিওডিনামটা তারপরে এইদিকে ব্যান্ড খাচ্ছে, রাইট সাইড অরিয়েন্টেড। ভালো করে তার মানে স্টমাকের যন্ত্রণা হলে পরে এই এপিগ্যাস্ট্রিয়াম এবং সাইডটা লেফট সাইড এসে হবে, ডিওডিনামে হলে পরে এপিগ্যাস্ট্রিয়াম এই সাইড রাইট সাইড এটা হবে, তাই না?
তার মানে ডিওডিনাল আলসারের যন্ত্রণাটা আপার অ্যাবডোমেনের একটু ডান দিক ঘেঁষে হবে, আর গ্যাস্ট্রিক আলসারের যন্ত্রণাটা আপার অ্যাবডোমেনের একটু লেফট সাইড ঘেঁষে হবে। পরিষ্কার ইন্টারপ্রিটেশন আমরা মুখস্থ করতে লাগবে, ধারণা থেকে বলতে পারছি। এখানে দেখো তোমাদের বলছে যে ডান দিকের অর্ধেক অংশে এপিগ্যাস্ট্রিয়াম ও হাইপোগ্যাস্ট্রিয়ামের যন্ত্রণা হয়, ডান অর্ধেক, মানে এটাকে তোমরা আরো সোজা ভাষায় যে আপার অ্যাবডোমেনের ডান দিকে, আপার অ্যাবডোমেনের বাম দিকে, দুটো জায়গায় এরকম ভাবে দিয়ে দেবে যন্ত্রণাটা। 2 নম্বর পয়েন্ট হয়ে গেল। আচ্ছা, এবার বলছে খাদ্য গ্রহণের পর ব্যথাটা উপশম হয়। একটু আগেই বললাম ডিওডিনাল আলসারে খাবার প্রথম পয়েন্ট বলছো কি, খাবার 2 থেকে 3 ঘন্টা বাদে যন্ত্রণা শুরু হয়। কোন দিকে শুরু হয় না, আপার অ্যাবডোমেনের ডান দিক ঘেঁষে শুরু হয়। তার মানে 3 নম্বর কথা কি দাঁড়াবে, খাদ্য গ্রহণের পরে যন্ত্রণাটা আরম্ভ হয়, তাই তো হচ্ছে। এইদিকে চলে আসে, দেখো স্টমাকে খাবার সঙ্গে সঙ্গে ব্যথাটা উৎপন্ন হয়। কোন দিকে হয় না, আপার অ্যাবডোমেনের একটু বাঁ দিক ঘেঁষে হয়, হ্যাঁ, আর খাদ্য গ্রহণের ফলে যন্ত্রণা বেড়ে যায়। 3টে কথা এসে গেল কিনা, 3টে পয়েন্ট আলাদা আলাদা হয়ে গেল, হয়েছে। এইবার বলছে কি 20 থেকে 40 বছর বয়স্ক মানুষদের সাধারণত ডিওডিনাল আলসার কি হয়, ইয়াং এজের গ্রুপের হয়, আর গ্যাস্ট্রিক আলসার একটু এজেড গ্রুপের, বুঝতে পেরেছ। তার মানে কি ডিওডিনাল আলসার সাধারণত 20 থেকে 40 বছর বয়স্ক মানুষের হয়, আর এটা সাধারণত 40 বছরেরও ঊর্ধ্বের বয়স হয়। তার মানে আমি এইটা ইন্টারপ্রিটেশন, ডিওডিনাল আলসার অপেক্ষাকৃত কম বয়সের লোকেদের হয়, গ্যাস্ট্রিক আলসার অপেক্ষাকৃত অধিক বয়সের লোকের হয়। এই কথা বলতে পারি তো, এখান থেকে অত যদি বয়স মনে না থাকে ভাই, একটু কম বয়স্ক লোকের হয়, এটা একটু বেশি বয়স হয়, পার্থক্য বলতে বলেছে। এবং পার্থক্য আমি যতটা পারবো নিজের ভাষায় মনে রাখার মতো করে তো লিখবো, তাই না। তো সেই জন্য আমার মনে থাকবে কি ভাষায়, সেটা আমি কি লিখবো সেটা আমি অত করবো না, আমি ওইখান থেকে নিজে লিস্ট করে নেবো, বুঝতে পেরেছি, সেটাকে বলে পড়াশোনা। এইবার বলছে দেখো সাধারণত মেলেদের বেশি ডিওডিনাল আলসার, ফিমেলদের বেশি গ্যাস্ট্রিক আলসার। অর্থাৎ তোমার জেন্ডার রিলেশনে দেখা যাচ্ছে যে মেলেদের ডিওডিনাল আলসার বেশি হচ্ছে, গ্যাস্ট্রিক আলসার বেশি হচ্ছে, ঠিক আছে। তার পয়েন্টটা মনে রইল। তার পয়েন্ট বলছে যে এখানে বলেছে, তারপর বলেছে কখনো কখনো বমি হয়। আমি এতগুলোকে জিনিসগুলোকে আমি সোজাভাবে আনার চেষ্টা করছি। এর পরবর্তী যেটা লিখবে সেটা হচ্ছে কি, এইখানে যেহেতু ইয়ং এজ গ্রুপের হচ্ছে, আর ছেলে পরে যেহেতু যন্ত্রণাটা কমে যাচ্ছে, এখানে বলতে ডিওডিনাল আলসারে, তাতে কি হবে, পেশেন্ট হ্যাঁ, তাতে কি হবে, হ্যাঁ, তাতে পেশেন্ট কি করবে, 3 ঘন্টা অন্তরে শুধু কি করবে, খাবে। কেন, যন্ত্রণাটা চলছে না, খেলে পরে যদি আরাম হচ্ছে, তখন কি করবে, ঘন ঘন খেতে থাকবে। খেলো 3 ঘন্টা বাদে যেই একটু জ্বালা ভাব করছে, আবার কর্মরিয়ে 2-4টে বিস্কুট খেয়ে দিল, হাতে কাছে বিস্কুট খেয়ে জল খেয়ে দিল, আবার জ্বালা করছে, ভাত খাওয়ার সময় হয়ে গেছে, হয়তো ভাত রেডি হয়ে গেল, ভাত খেয়ে নিল। তার মানে কি, তার একটা ঘন ঘন খাবার একটা টেন্ডেন্সি রয়েছে এবং সে খাচ্ছেও। আর গ্যাস্ট্রিক আলসারে কি হচ্ছে, যেই ইনটেক করছে, তার মানে কি তার খাওয়ার প্রতি ভয় থাকছে, সে বেশি খেতে পারছে না, খেতে চাইছে না, যতটা পাচ্ছে ফাস্টিং থাকছে, চুকিয়ে থাকছে। তার ফলশ্রুতি কি দাঁড়াবে, ডিওডিনাল আলসারের রোগীদের দেখা যাচ্ছে ওয়েটের খুব একটা হ্রাস দেখা যাচ্ছে না, উল্টে ওয়েট গেনের ইতিহাস পাওয়া যাচ্ছে। কোনো কোনো খাওয়ার জন্য ওজনটা বাড়িয়ে ফেলেছে, বুঝতে পেরেছ। আর এ কি করছে, কম খেয়ে বা খাওয়াতে ভয় পেয়ে খেয়ে আস্তে আস্তে শীর্ণ হয়ে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে। তো
তো এই একটা পয়েন্ট আমি এখানে ঢোকাতে পারবো তো, যে গ্যাস্ট্রিক আলসার মানে ডিওডিনাল আলসারের রোগীরা খেলে পরে যেহেতু যন্ত্রণার উপশম হয়, সেই জন্য ঘন ঘন খাবে, আর ঘন ঘন খাওয়ার জন্য এদের শ্বাসের খুব একটা ডিটোরিয়েশন দেখা যায় না, উল্টে দেখা যায় যে এদের ওজন বৃদ্ধি পেয়ে যায়। ভাইরাস গ্যাস্ট্রিক আলসারের রোগী যেহেতু খাদ্য গ্রহণের ফলে বেড়ে যাচ্ছে যন্ত্রণা, খেতে ভয় পাচ্ছে, তার জন্য এবং পেটটা খালি থাকলেই তার আরাম থাকছে, সেই জন্য সপ্তাহে তার পেট খালি রাখতে চাইছে, কম কম খাচ্ছে, তার জন্য চেহারার পরিবর্তন আসছে, অর্থাৎ ওজন হ্রাস পাচ্ছে, অর্থাৎ ডিটোরিয়েট করছে। এইবার যেখানেই ক্ষয় সেখানেই ক্ষয় রোগ। তার মানে কি ডিওডিনাল আলসার কখনো ম্যালিগন্যান্সির দিকে টার্ন নেয় না জেনারেলি, কিন্তু গ্যাস্ট্রিক আলসার অফেনলি টার্ন ইনটু ম্যালিগন্যান্সি, অর্থাৎ গ্যাস্ট্রিক ক্যান্সারের দিকে এগিয়ে যায়। ফলে এদের মৃত্যুর সংখ্যা ওদের মৃত্যুর সংখ্যার মধ্যে ভাগ দিতে পারে, অর্থাৎ এদের ডিওডিনাল আলসারে মৃত্যুর সংখ্যা কম, গ্যাস্ট্রিক আলসারে মৃত্যুর সংখ্যা কম। তাহলে এতগুলো ডিফারেন্স তোমাকে মুখস্থ করতে হচ্ছে, শুধু জাস্ট রিয়েলাইজেশন থেকে গুরুর করে গ্যাস্ট্রিক আলসার আর ডিওডিনাল আলসার এরকম ভাবে লিখবে, আর এরকম ভাবে শর্ট একটা লাইন কেটে দিবে। গ্যাস্ট্রিক ডিওডিনাল আলসার স্থান করলে প্রথমে নিজের মতো করে করো, নোটের যাবে কেন, নিজের মতো করে করো। যে কোনো জায়গার প্রথম কথা হচ্ছে স্থান। গ্যাস্ট্রিকাল ডিওডিনাল আলসার নিশ্চয় কি জিআইটাকে ডিওডিনামে যে ক্ষতের সৃষ্টি হয় সেটা হচ্ছে ডিওডিনাল আলসার। যে মাথায় বলুন, স্টমাকের মধ্যে যে ক্ষতের সৃষ্টি হয় সেটাকে বলতে আমরা গ্যাস্ট্রিক আলসার। এই তো একটা পয়েন্ট, ঠিক আছে না? তারপরে কি বলছি না, এই ডিওডিনাল আলসারের যন্ত্রণাটা খাওয়ার 2 থেকে 3 ঘন্টা পরে শুরু। গ্যাস্ট্রিক আলসারের যন্ত্রণাটা খাওয়ার সঙ্গে সঙ্গে শুরু। এখানে কি হচ্ছে না, যন্ত্রণাটা খাদ্য দ্বারা উপশম হয়, তাই রোগী ঘন ঘন খেতে চায়। এখানে যন্ত্রণাটা খাদ্যের দ্বারা বৃদ্ধি পায়, তাই রোগী কম কম। এবার বেশি বেশি খাওয়ার জন্য 4 নম্বর পয়েন্ট, এর ওজনের খুব একটা পরিবর্তন হয় না, উল্টে বৃদ্ধি পায়। এই কম কম খাওয়ার জন্য এর ওজনের ঘাটা দেখা দেয়, ঘাটা মানে হ্রাস হয়, তাই তো? এ যেহেতু খেতে পারছে এবং খাদ্যটা নিতে পারছে, সেটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা বা ম্যালিগন্যান্সির দিকে টার্ন নেওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এর অফেনলি টার্ন ইনটু ম্যালিগন্যান্সি, ঠিক আছে? আচ্ছা, এদের যে কমপ্লিকেশন ব্লিডিং, ঠিক আছে, যেটা যেহেতু ডিওডিনামে হচ্ছে নিচের দিকে, তার মানে তারা নিচের দিকে নেমে যাচ্ছে রক্তগুলো, এবং সেই রক্তগুলো পায়খানা দিয়ে বেরোবে। রক্ত মিশ্রিত কালো আলকাতরার মতো পায়খানাকে আমরা কি বলি? মেলিনা। তার মানে এদের কমপ্লিকেশনে যে ব্লিডিং হবে সেটা ম্যালিনা আকারে প্রকাশ পাবে। আর স্টমাকের ব্লিডিংটা একটু আপার জিআই হচ্ছে, সেখানে রিফ্লেক্সের মাধ্যমে মুখ দিয়ে বেরোচ্ছে, মানে সেটাকে আমরা কি বলি? হিমোপটেসিস। হিমোপটেসিস, তার মানে এদের যে ব্লিডিংটা হবে সেটা হিমোপটেসিস আকারে প্রকাশ পাবে। বোঝা গেল? এটা সাধারণত ছেলেদের বেশি হয় ডিওডিনাল আলসার, গ্যাস্ট্রিক আলসার মেয়েদের বেশি হয়, সেক্স রেশিও। এটা সাধারণত অল্প বয়স্ক, অর্থাৎ 20 থেকে 30 বছর বয়স্ক রোগী বেশি থাকে, এদের অধিক বয়সের রোগী বেশি থাকে। তা আমি কি মুখস্থ করলাম? কতগুলো পয়েন্ট হয়ে গেল। অতএব তোমাদের পরীক্ষাতে পেপটিক আলসার কাকে বলে আসবে, এবং সেখান থেকে তোমাদের ওই দুটোর পার্থক্য লিখতে দেয় অনেক সময়, যে গ্যাস্ট্রিক আলসার আর ডিওডিনাল আলসারের পার্থক্য বলো তোমরা তখন। ঠিক আছে, এর মধ্যেই তো সাইন সিমটম পেয়ে গেল। কেমিক্যাল ফিচার্সকে যদি শুধু ডিওডিনাল আলসার কাকে বলে, ডিওডিনাল আলসারের কেমিক্যাল ফিচার্স বলো, তখন এইখানকে যে এতগুলো কথা বললাম, ডিওডিনাল আলসার সাধারণত ইয়ং এজের লোকেদের হয়, হ্যাঁ, সাধারণত পুরুষদের বেশি হয়। এই আলসার
হয় কোথায় না ডিউওডিনামের মধ্যে ঘটে, ডিউওডিনামের ফার্স্ট পার্ট অফ দ্য ডিউওডিনামের মিউকাস মেমব্রেনের মধ্যে ঘটে। এইচ পাইলোরি, কারণ কি না এইচ পাইলোরি বলে একটা তোমার স্পাইরিলাম আছে ব্যাকটেরিয়া, হ্যাঁ, তাদের আক্রমণে এটা বেশি হয়। এছাড়া অনিয়মিত আহার, হ্যাঁ, তোমার হাড়ি অরিকারি যেটাকে বলতে চাইছি, মানে কারির জন্য হতে পারে, হাড়িনেসের জন্য হতে পারে, অরিনেসের জন্য হতে পারে, এইচ পাইলোরি ব্যাকটেরিয়ার জন্য হতে পারে। অর্থাৎ অ্যাসিড সিক্রিশনের ইমব্যালেন্সের জন্য এটা ঘটে, বুঝতে পেরেছ? এর ফলে কি হয় না অর্ধেক ক্ষতের সৃষ্টি হয় ডিউওডিনামের মধ্যে। তার ফলশ্রুতি কি কি হয় সেই সিমটমগুলো বলে দেবে। পেটের যন্ত্রণা হয়, ডিউওডিনাম আলসারের যন্ত্রণাটা আবার এক ধরনের একটু ডান দিক ঘেসে হয়, কারণ ডিউওডিনামটা একটু ডান দিক ঘেসে, তাই তো? এই যন্ত্রণাটা খাবার খেলে পরে আরাম হয়, এবং খাবার 2-3 ঘন্টা বাদে আবার একটা বার্নিং হাঙ্গার পেন শুরু হয়, এবং আবার কিছু খাবার খেলে এই যন্ত্রণাটা রিলিফ হয়। সেই জন্য রোগীরা ঘন ঘন খেতে থাকে। পুরুষদের সাধারণত বেশি হয়, ইয়ংদের সাধারণত এটা বেশি দেখা যায়। খুব বাড়াবাড়ি হলে পরে আলসার থেকে ব্লিডিং হয়, সেই হয় না পায়খানার মধ্য দিয়ে ম্যালিনা আকারে প্রকাশ পায়। এইগুলো হচ্ছে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন বলে দিলে। এইবার ট্রিটমেন্টে চলে গেলে ম্যানেজমেন্টে অ্যাভয়েড করবে, হাড়ি অরিকারি অ্যাভয়েড করবে, তাই তো? তার রিচ ফুড খাওয়া যাবে না, তাকে নর্মাল ডায়েট দিতে হবে, রেস্টে থাকতে হবে, সব কিছু ধীরে সুস্থে করতে হবে, হারিনেসটা অ্যাভয়েড করতে হবে, মেন্টাল অডিটনেস অর্থাৎ মানসিক চিন্তা ভাবনা যেগুলো আছে সেগুলোকে দূরীভূত করতে হবে। 4 নম্বর অত্যধিক যে অ্যাসিড সিক্রেশন হচ্ছে সেইটাকে আমাদের কন্ট্রোল করতে হবে, এবং এক্সট্রা যে অ্যাসিড আছে সেটাকে আমাদের প্রশমিত করতে হবে। তার জন্য আমাদের অ্যাসিড প্রশমনকারী বিভিন্ন প্রকারের ওষুধ দিতে হবে। মনে থাকলে বা ওষুধের নাম বলবে। ওদের প্রথমে কি আছে, লোকাল অ্যান্টাসিড আছে, অর্থাৎ ওই যে তোমার যতটা অ্যাসিডিফিকেশন হলো সেই অ্যাসিডটাকে নিউট্রালাইজ করার জন্য বাইরে থেকে ক্ষারকীয় বস্তু, সোডিয়াম বাইকার্বনেট, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, হ্যাঁ, ওই ডাইজিসিন, তারপর যে জেলুসিন, এমটিএস, এইসব টাইপের যে লোকাল যে অ্যান্টাসিড ফর্মে ট্যাবলেটই হোক বা ইনস্টাই হোক বা সিরাপ ফর্মেই হোক, হ্যাঁ, দিয়ে দিলাম। ওখানে যতটা অ্যাসিড সিক্রেশন হলো এই অ্যালকালি গেল, গিয়ে নিউট্রালাইজ করে দিল। কিন্তু এটা তো আমি পরিমিত মাত্রায় দিয়েছি, সেটা কতক্ষণ তার সঙ্গে লড়াই করবো? 2-3 ঘন্টা। তারপরে আবার ওদিকে অ্যাসিডের আধিক্য বেড়ে যাবে, তখন আবার ওই রকম জ্বালা যন্ত্রণা, অ্যাসিডিক যে প্লাস এগুলো দেখা দেবে, আবার একটা খেতে হবে, ঘন ঘন খেতে হবে। সেখান থেকে দূরীভূত করার জন্য এই লোকাল অ্যান্টাসিড ছেড়ে আমরা সিস্টেমিক H2 ব্লকারে গেলাম। H2 ব্লকারের মধ্যে সিমিটিডিন আছে, র্যানিটিডিন আছে, ফেমোটিডিন আছে। তো এই সমস্ত ওষুধগুলো দিয়ে অ্যাসিড কন্ট্রোল করতে থাকলাম। তাতেও যদি না রাখতে পারি আমরা কি করবো, পিপি অর্থাৎ প্রোটন পাম্প ইনহিবিটর EPI সেগুলো দেবো। সেখানে তোমার ওমিপ্যারাজোল, ল্যান্সিপ্যারাজোল, পেন্টাপ্যারাজোল, হ্যাঁ, র্যাবিপ্যারাজোল, অনেক প্যারাজোল আছে, সেইগুলো দিয়ে আমরা চেষ্টা করব। এতেও যদি না হয় তখন আমাদের কিটস ব্যবহার করতে হবে, অর্থাৎ এইচ পাইলোরি আছে কিনা সেটা দেখতে হবে। সেই অনুযায়ী এইচ পাইলোরি যে মারার জন্য যে সমস্ত কিটগুলো আছে সেই কিটগুলো নিশ্চিত অবস্থায় অ্যান্টিবায়োটিক্স, আমরা পিপিআই এসব মিশিয়ে যে কিটগুলো করা আছে সেইগুলো 15 দিন চিকিৎসা করা হবে। তাদের আবার গ্রেডেশন আছে কিটগুলো। 1 নম্বর কিট ফেল হলে 2 নম্বর আগে বলেছিলাম অল্প করে, তো সেইগুলো দিয়ে সেগুলো না লিখতে হবে তোমাদের, তোমরা জাস্ট প্লেন ওয়েতে যাবে, এত ডিটেলসে তোমাদের যাওয়ার দরকার নেই, সেই জায়গাটা প্রশ্নই নেই। ঠিক আছে, ধরো সিগারেট স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ লেখা হবে, ঠিক আছে? আমার দেখা একটা লোক 5 প্যাকেট করে পার ডে সিগারেট খেয়েছে, কোনোদিন তার লাং ক্যান্সার হয়নি, 80 বছর বয়সে সে মারা গেছে। আবার আমার দেখা লাং ক্যান্সার রোগী আমি দেখেছি যে জীবনে সিগারেট ছোঁয়নি। কি রিজন? তা তুমি কি বলতে পারবে যে স্মোকিংই একমাত্র কারণ? ওরা হয় না। তবে হ্যাঁ, এটাও দেখা গেছে যে 80% লাং ক্যান্সারের রোগীর ইতিহাস হয়েছে স্মোকিং।
এবার বলুন, এইখানে আমরা যে মেডিকেল একটা রিসার্চ, এখানে একবারে 100% বলে কিছু নেই, সব কিছু রেসের উপর দাঁড়িয়ে আছে। আমরা দেখেছি অধিকাংশ এইরকম ঘটেছে, তাই আমরা এটাকে একটা মানে অ্যাপ্রোপ্রিয়েট আর কি কারণ হিসাবে আমরা নিচ্ছি, নট ডেফিনিট কজ। সেই জন্য প্রথমেই লেখা থাকে ইটিওলজি টিল আননোন বাট রেসপন্সিবল কজেস আর, বলে এবার দেওয়া থাকে। কেন না কোনোটাই তোমার 100% মিলবে না। কি করে মিলবে? হিউম্যান ব্যাপারটাই এরকম, মানে ডেফিনিট বলে কিছু হয় না, অসম্ভব বলে কিছু হয় না। আমরা একটা রেস বলছি, আমরা দেখেছি 100টা রোগীর মধ্যে, পেপটিক আলসারের রোগীর মধ্যে, ডিউওডিনাল আলসার রোগীরা দেখা যাচ্ছে প্রায় না হলো 60-70টা বেটা ছেলে। তা বলে কি মেয়েদের পেপটিক আলসার ডিউওডিনাল আলসার হবে না? আধিক্য দেখা দেয়, এবং দেখা গেছে ইয়ং এজ 60-70% ইয়ং এজে। তা বলে কি বয়স্কদের ডিউওডিনাল আলসার হবে না? হবে। এইরকম কোনো ব্যাপার নেই যে এটাই হবে এটাই হবে না, কিন্তু অধিকাংশ কি করছে সেই কথাগুলো আমরা বলি এখানে। অতএব তুমি 5 বছর দেখেছো না 10 বছরের দেখেছো, সেটা একটা ঘটনা মাত্র, সেটা ঘটতেই পারে। মেডিকেল সায়েন্সে সব সম্ভব, অসম্ভব বলে কিছু নেই। আমরা এখানে পড়াশোনা করি শুধু আধিক্য অনুযায়ী রেসগুলোকে আনি, ছেলেদের এটা বেশি হয়, মেয়েদের এটা বেশি হয়, এইরকম ব্যাপারগুলো আনি। কিন্তু দুজনেরই হয়, ছেলেদেরও হয় মেয়েদেরও হয়। 10টা মেয়ে হলে পরে হয়তো 2টো ছেলেরও হয় সেই রোগটা। তাহলে আমি রেস হিসাবে কি ধরবো তাকে, যে মেয়েদের বেশি হয়, জেনারেলি এটা মেয়েদের দেখা গেছে, তখন আমি জেনারেলি কথাটা বসাবো। এটাই জেনেছিলেন ভাষা, বুঝতে পেরেছি? তো আমাদের মেনে এইভাবে আমাদের যদি পার্থক্য না দিয়ে ক্লিনিক্যাল ফিচার দেয় বা বললো সাইন সিমটম ট্রিটমেন্ট বলো, তোমরা এইভাবে ডিওডিনাল আলসারের সাইন সিমটম কিছু বলো। তো ডিওডিনাল আলসার কাকে বলে এক লাইনে লিখে ডিওডিনামের ইনার পার্টে যে ঘাট হয় তাকে বলে ডিওডিনাল আলসার। এটা ডিওডিনাল ফার্স্ট পার্টে সাধারণত বেশি দেখা যায়, অ্যাসিড দুধের আধিক্য ওখানে বেশি থাকে। স্টমাক থেকে যেটা ইনজেক্ট করছে ডাইরেক্ট গিয়ে এই ডিওডিনাল অ্যান্টিয়ার ওয়ালটাতে গিয়ে থাকা গেছে, তো ওইখানেই আলসারটা বেশি হবে। তো ডিওডিনামের ফার্স্ট পার্টের অ্যান্টিয়ার ওয়ালটা হচ্ছে সবচেয়ে ডিওডিনাল আলসার কমন জেনারেল তাই হচ্ছে। তো পাইলোরাসটা এরকমভাবে আসছে, তারপর বেশি গেলে ডিওডিনাম হচ্ছে। ফার্স্ট পার্টটা ডিওডিনামের 1 ইঞ্চি 1.5 ইঞ্চি ফার্স্ট পার্ট, তারপরে সেকেন্ড পার্টে এদিক দিয়ে তোমার অ্যাপুলা ফাটা দিয়ে তোমার লিভার থেকে অ্যালকালিটা ঢুকে যাচ্ছে, ফলে ওখানে নিউট্রালাইজেশনের রাস্তা চলে আসছে। তখন ওইটুকু অংশটাই শুধু অ্যাসিড কাইনের আধিক্য বেশি থাকবে। তারপরে তো ওটা ক্রস করে গেলে সেকেন্ড পার্টে চলে এলে সেখানে তো অ্যালকালির সঙ্গে মিস আপ হয়ে যাচ্ছে, নিউট্রালাইজেশন হয়ে যাচ্ছে, তো আমার সময়টা কম থাকবে। তাহলে ফার্স্ট পার্টের অ্যান্টির বলে ডিওডিনামে ডিওডিনাল আলসার কমন হবে। আবার এদিকে গেটার কার্ভেচারটা এরকম করে আছে, থলির মতো আছে, তাই এইদিকে স্টমাকের মধ্যে যত অ্যাসিড সিক্রেশন হবে ম্যাক্সিমাম এক্সপোজ করবে কি গেটার কার্ভেচার, তাহলে গেটার কার্ভেচারের রিলেটেড বেশি হবে, তাই না? তো এইগুলো জেনারেল অবস্থান এবং এ অনুযায়ী অ্যানাটমিক্যাল পজিশন এবং তাদের সিস্টেমিক ফাংশন ওয়াইজ আমরা এইগুলো হ্যাটাস আনিয়ে এখানে ইসোফেজিয়াল ওপেনিং এর যদি ঠিক মতো না ফিল্টার কাজ না করে, তখন অ্যাসিড বেসিস জুসটা রিগার্জেট করে ইসোফেগাসে চলে আসতে পারে। অতএব গ্যাস্ট্রিক আলসার ইসোফেগাসেও হতে পারে, ইসোফেজিয়াল আলসার, যেটা হ্যাটাস আনিয়া রোগীদের দেখতে পাওয়া যায়। ইসোফেজিয়াল তাদের অ্যাসিড বেলচিং হয়, মানে টক একটা জল জাতীয় জ্বলে ওঠে, কিরকম একটা জল, ওয়াটার ব্রাশ বলি, ওয়াটার ব্রাশ করতে পারে, বুঝতে পেরেছ? তো যাই হোক না কেন, তোমাদের যেভাবেই দিক না কেন, তোমরা এমন একটা জায়গা পড়াশোনা করে আসবে যেখান থেকে তোমার যে প্রান্তে দক্ষিণে যেতে হলে দক্ষিণে যাবে, বামে যেতে হলে বামে যাবে, বুঝতে পেরেছ? বিজেপি যেতে হলে বিজেপি যেতে হবে, তোমরা নিজেরাই নিজে চলে যেতে পারবে, কারণ তুমি একটা দেশের উপরে দাঁড়িয়ে আছো। এই দেশটা গ্রো করতে হবে মেডিকেলে, দেশটা গ্রো করতে পারলে তুমি সব বুঝতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে কি রেসপিরেটরি সিস্টেমের যে রোগগুলো। রেসপিরেটরি সিস্টেম কি জিনিস? দুটো লাংস। প্রথমে আগে যখন যে রোগটা পড়বে কোনখানে হয় সেটা জানবে এবং সেইখানকার অ্যানাটমি ফিজিওলজিটা একটু ভালো করে জানবে। আমরা যখন এই রেসপিরেটরি সিস্টেমে ঢুকবো
রেসপিরেটরি সিস্টেম হচ্ছে কি দুটো লাংস আর রেসপিরেটরি ট্র্যাক্ট। ফিজিওলজিক্যাল করে রেসপিরেটরি ট্র্যাক্ট এখান থেকে শুরু নস্ট্রিল, তারপরে ন্যাসাল ক্যাভিটি, ন্যাসোফ্যারিংস, ল্যারিংস, ট্রেকিয়া। দুটো ভাগে ভাগ হচ্ছে বঙ্কাস, লেফট বঙ্কাস, রাইট বঙ্কাস, দুটো লাংসে ঢুকে গেল। এইবার তারা অসংখ্য ভাগ, প্রায় 23 জেনারেশন ধরে ডিভাইড হবে। তাদেরকে বলি আমরা ব্রঙ্কিওল, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, তিনটে জোনে ভাগ করব। তারপর একদম টার্মিনাল সাইটে গিয়ে মার্জিন হয়ে গোল গোল অ্যালভিওলিতে পরিণত হবে। এই অ্যালভিওলির সঙ্গে ব্লাড ভেসেলস গুলো ওতপ্রোতভাবে জড়িয়ে আছে লাংসে। এই শ্বাস নিচ্ছি, অ্যালভিওলির মধ্যে গেল, অ্যালভিওলি থেকে অক্সিজেনটা ওই ব্লাড ভেসেলস এর মধ্যে মানে ব্যাপক প্রক্রিয়ায় প্রবেশ করে। রক্ত তাকে বহন করে নিয়ে কোথায় গেল? সেল টু সেল, সেলে ওখানে অক্সিজেন ইউজ করে মেটাবলিজম ঘটালো খাদ্যবস্তুগুলোকে, তখন এনার্জি বাই প্রোডাক্ট কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো। সেই কার্বন ডাইঅক্সাইডকে আবার রক্ত বহন করে নিয়ে এলো লাংসে, সেই লাংস থেকে আমি আবার নিঃশ্বাসের সাহায্যে ছেড়ে দেব। এই হচ্ছে প্রাইমারি ক্রিয়া রেসপিরেটরি সিস্টেমটা। ভালো করে বলবো, আমরা রেসপিরেটরি সিস্টেম গঠনটা দেখলাম যে রেসপিরেটরি ট্র্যাক আছে আর হচ্ছে লাংস আছে দুটো। রেসপিরেটরি ট্র্যাক নস্ট্রিল থেকে শুরু হয়ে একবারে লাংস অ্যালভিওলি হচ্ছে, তাই তো? তারপরে সেখান থেকে অক্সিজেন ব্লাডে যাচ্ছে, ব্লাড থেকে কোষে যাচ্ছে, কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, কোষ থেকে আবার কার্বন ডাইঅক্সাইড লাংসে আসছে, লাংস থেকে বেরিয়ে আসছে। এই প্রক্রিয়া ক্রমাগত চলছে। এই যে নিলাম, একে বলছি আমরা প্রশ্বাস, এই যে ছাড়ছি তাকে বলছি আমরা নিঃশ্বাস। প্রশ্বাসকে বলছি ইন্সপিরেশন, নিঃশ্বাসকে বলছি আমরা এক্সপিরেশন। 1 ইন্সপিরেশন 1 এক্সপিরেশন ইকুয়াল টু 1 রেসপিরেশন। বুঝা গেল? আর 1 রেসপিরেশন, এটা 1 রেসপিরেশন 1 মিনিটে হচ্ছে 16 থেকে 18টা। দ্যাট ইজ কল্ড রেসপিরেটরি রেট। দ্য রেসপিরেটরি রেট কত? 16 থেকে 18। আবার 18 ধর। পালস রেট কত? পালস রেট মানে স্পন্দন। 1 মিনিটে হৃৎপিণ্ড কতবার স্পন্দন করছে, সেখানেও আবার এরকম সংকোচন প্রসারণ। একটা সংকোচন সিস্টোল, প্রসারণ ডায়াস্টোল ইকুয়াল টু 1 বিট। এখানে যেমন ইন্সপিরেশন এক্সপিরেশন ইকুয়াল টু 1 রেসপিরেশন। এইরকম মিনিটে হচ্ছে 18টা, তারপর রেসপিরেশনের রেট হচ্ছে 18। সেই রকম হার্ট পাম্প করছে, দ্যাট ইজ সংকোচন প্রসারণ, সিস্টোল ডায়াস্টোল, সিস্টোল ডায়াস্টোল। 1 সিস্টোল 1 ডায়াস্টোল ইকুয়াল টু 1 বিট। হার্ট বিটের মধ্যে সিস্টোল রয়েছে, ডায়াস্টোল রয়েছে। এইরকম বিট ঠিক 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 এই ঠিক থেকে ঠিক লাভদুপ, অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে লাভদুপ, লাভদুপ, লাভদুপ। এই যে লাভ আর ডুব মিলে একটা বিট। লাভ থেকে ডুব, লাভ ডুব, এই লাভ থেকে ডুব যেতে 0.3 সেকেন্ড, ডুব থেকে লাভে আসতে 0.5 সেকেন্ড, টোটাল 0.8 সেকেন্ডের মধ্যে এই সাইকেলটা করছে। লাভদুপ, লাভদুপ, লাভের সঙ্গে সঙ্গে ডুব পড়ে যাচ্ছে 0.3 সেকেন্ড। এদিক থেকে ডুব থেকে আবার লাভে আসছে 0.5 সেকেন্ড, সেটা একটু দেরি। লাভদুপ, লাভদুপ, লাভদুপ। এরকম অ্যাভারেজ 72টা পার মিনিটে ঘটছে, অ্যাভারেজ 60 থেকে 80 পার মিনিট। একে বলছি আমরা হার্ট রেট, অ্যাভারেজ 72। এইটা আমরা এইখানে যে আর্টারিটা আছে, এই যে হাতে যে রেডিয়াল বোন, তার উপর দিয়ে একটা আর্টারি গেছে, রেডিয়াল আর্টারি বলি। এই রেডিয়াল আর্টারির উপরে যদি আমি আঙুল প্রেস করি, এরকম আমার হাতে মারছে, ধাক্কা মারছে, এরকম আমি একটা সেন্সেশন পাই, দ্যাট ইজ কল্ড পালস।
এই পালসটা আমি যদি ঘড়ি ধরে দেখি মিনিটে যতগুলো হবে দ্যাট ইজ কনসিডার ইনটু হার্টবিট, কারণ ওখানে আমার যতগুলো বিট হবে এইখানে আমি ততগুলো এর ফিলিং পাবো। তাহলে এখানে যদি আমি 80টা পাই তার মানে আমার হার্টটা 80 বার বিট হচ্ছে। এই দেখো এটি থাম্ব পাওয়ার সোজা নিয়ম বলে দিচ্ছি, এদিক ওদিক খোঁজার দরকার নেই। বুড়া আঙুলের এই যে গোড়া, তার সামনে দেখা একটা টেন্ডন রয়েছে, এই টেন্ডনের একটু সাইডে, এই টেন্ডনটার গায়ে, ভেতরের দিকে না বাইরের দিকে, টেন্ডনের বাইরের দিকে তুমি যদি এই 3টে আঙুলের মধ্যে এই দিকের আঙুলটা চেপে দাও, তারপরে এটা ফিলিং করো, আরো ভালো ফিলিং পাবে। এইখানটা চেপে দিলে আটারিটা অপলোড হয়ে যাচ্ছে, এইখানে জোরে জোরে ধাক্কা মারবে, সেটা ফিলিংটা আমি ভালো পাবো। সেই জন্য এই আঙুলটাকে চেপে দাও, যে এই আঙুলটা ফিলিং করো, দেখো কত সুন্দর পাবে। চেপে দিচ্ছে, রক্তটা জামলে যাচ্ছে, তখন আমি জোরে জোরে ঘাম আসছে, তখন এটা ফিলিংটা আমি ভালো পাচ্ছি। তখন আমি পালসটা আমি আরো ভালো করে গুনতে পারবো যে হার্টের পালস এটা কত। এগুলো সব ট্যাকটিস, বুঝতে পারলে? এই ফিলিং গুলো নিজস্ব ট্যাকটিস, এগুলো করে করে দেখতে হবে। এখানে নিয়মও লেখাও আছে বাড়ির বইয়ে, আমাদের দেখবে 3টে আঙুলে আমরা পালস দেখি, 3টে আঙুলে পালস। অনেকে তো এরকম অনেক ডাক্তার বাবু দেখবে এরকম দেখে, যার যেমন এক্সপিরিয়েন্স, যার যেমন খুশি দেখতে পারে তার সেইভাবে নিজেকে তৈরি করেছে। তারপরে এরকম দেখা যাচ্ছে পুরামটা দাও, একটু চেপে ধরো, সুন্দর পাবে, পাচ্ছ? হ্যাঁ, আবার দেখো 3 আঙুলের মধ্যে এইটা যেটা ডিস্টার্ব ফিঙ্গার, তাকে চেপে দাও, মিডল ফিঙ্গারটা দিয়ে ফিলিং করো, আর এটা জাস্ট প্লেস করে রাখো ইউনিফর্ম পাওয়ার জন্য। এইটা চেপে দিলে আর পাবে না, কারণ এখানে আটকে গেল, এখানে ঠেকবে না। কিন্তু তোমার ডিস্টার্ব সাইডটাকে চেপে দিতে হবে, মাঝেরটা ফিলিং করতে হবে, এইটা জাস্ট ফিলে রাখতে হবে। এইবার ঘড়ি ধরে ঘুরতে থাকো, সুন্দর পাবে। এই রেটটা ইকুয়াল টু হার্ট রেট, ঠিক আছে? মেডিসিনের তো এগুলোই শেখা, হাউ টু চার্জ দ্য পেশেন্ট, এটাই তো মেডিসিনের মূল মন্ত্র। আমি একটা পেশেন্টকে কিভাবে চার্জ করব, অর্থাৎ ফিজিক্যাল এক্সামিনেশন। যখন আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করি তখন আমরা তার পশ্চাৎ থেকে শুরু করি, তার এক্সপ্রেশন, ফেসিয়াল এক্সপ্রেশন থেকে শুরু করি, তার পজিশন থেকে শুরু করি। একজন নিরাম করে বসে আছে, একজন নিরাম করে আছে, একজন পুরো শুয়েছি পাতান হয়ে আছে। পজিশন ওয়াইজ তাদের পশ্চাৎ, একজন এদিকে কাঁপে নাম করে শুয়ে আছে। প্রতিটা পশ্চারে আলাদা আলাদা নাম আছে, এবং কিছু কিছু রোগ আছে তাদের স্পেশাল স্পেশাল পশ্চাৎ আছে। এই যে অ্যাজমা, পপটাপ পজিশনে থাকে ম্যাক্সিমাম। কেউ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পপটাপ, কেউ 60 ডিগ্রি অ্যাঙ্গেলে পপটাপ, কেউ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পপটাপ, কেউ আবার লাইন ডাউন হয়ে আছে, কেউ আর লাইন ডাউন হতেই পারছে না। বিভিন্ন টাইপের অ্যাজমা, বিভিন্ন ধরনের পেটেন্টেশন আমরা দেখতে পাই, বুঝলে? অ্যাজমা কি? রেসপিরেটরি ডিফিকাল্টিস। রুগী কি করবে? সবসময় তার আরামদায়ক পজিশনটা চুজ করবে। ভালো করে বুঝবে, রুগী সবসময় আরামদায়ক পজিশনটা চুজ করবে। অর্থাৎ যেখানে দেখা যাচ্ছে তার এরকম একটু হেলে শুয়ে থাকলে শ্বাসটা একটু নিতে পারছি, তার মানে সে এরকম পপটাপ পজিশনে থাকবে। এগুলোকে পপটাপ পজিশন বলছে, মানে শুয়েও নয় বসেও নয়, তার মাঝামাঝি অবস্থা হচ্ছে পপটাপ, বুঝতে পেরেছি? তো এইরকম পজিশন গুলো দেখার একটা রুগী, একটা ডাক্তার দেখবে, বুঝতে পেরেছি? তার এক্সপ্রেশন, ফেসিয়াল এক্সপ্রেশন দেখবে। তার কি দেখবে? সাইনোসিস আছে কিনা দেখবে, পালস কিরম আছে দেখবে, প্রেশার দেখবে, অ্যানিমিয়া দেখবে, জন্ডিস আছে কিনা দেখবে, ইডিমা আছে কিনা দেখবে। এই সবগুলোকে একসাথে বলা হয় ফিজিক্যাল এক্সামিনেশন অফ এ কেস। যন্ত্র যদি খারাপ হয় তোমার বুলেটিন দিতে পারে। আমি সেই পালস অক্সিমিটার যেটা তোমার এইটুকু যেটা এইখানে দিচ্ছি,
সেখানে আমরা পালস রেটটা দেখতে পাচ্ছি, কতটা অক্সিজেন স্যাচুরেশন নিচ্ছে আমার শরীর, সেটা আমরা দেখতে পাচ্ছি যে 98% না 97% না 95% না 100%। মেনলি ওটা অক্সিজেনটাই দেখি, পালসটা তো আমি তো দেখতেই পাবো ওর ঠিক দিচ্ছে কি না। পালসটা তো আমি শিখিয়ে দিলাম, তোমার হাতে ঘড়ি আছে, তুমি রিচার্জ করে নেবে ও ভুল দিচ্ছে না ঠিক দিচ্ছে। আমার কাছে প্রেসার যখন আমি মাপছি, তুমি বলবে আমি ডিজিটাল মেশিন দিয়ে মেপেছি, আর আমার কাছে এলো আমি স্প্রিং গেজ দিয়ে দেখলাম, মানে অ্যানিরয়েড দিয়ে দেখলাম, বা মার্কারি ম্যানোমিটার দিয়ে দেখলাম। ঠিক আছে, মার্কারি ম্যানোমিটার বা অ্যানিরয়েড এটা আমার হাতে, আমার কানে, আমার নিজস্ব, এই জায়গায় ডুপ্লিসিটি হওয়ার বা কম বেশি হওয়ার সম্ভাবনা খুবই কম, যদি আমি না জানি, যদি না আমি ভুল করি। কিন্তু ডিজিটাল তোমার বিপি মেশিনে ও যে রিডিংটা দিচ্ছে সেটা তো আমি শিওর নয়, তাই না? অতএব যন্ত্র যদি ভুল দেয় সেক্ষেত্রে আমার তো কিছু করার নেই। এখানে তো আমার কোনো, আমি এটাকে নাই ভেরিফাইড করতে পারি। একটা অ্যান্ড্রয়েড মেশিন এনে আমার সন্দেহ হলো, ঠিক আছে মাপি, নিজেই মাপি বা মার্কারি এনে মাপলাম, দেখলাম মিলছে, তাহলে ঠিকই দিয়েছে। আর যদি না মেলে তাহলে ভুল দিয়েছি, এইটা তো মিলতে যাবে। ইভেন শুধু তাই না, তোমার যখন পিসা মাপবে না তুমি নিজে বুঝতে পারবে। এইখানে যখন কাপটা আমরা বাঁধি, একটা অ্যান্ড্রয়েড হোক বা মার্কারি হোক, সেখানে কি কি থাকে? একটা কাপ থাকে, কাপটা কি একটা রাবার বেলুন, তাকে একটা কাপড়ের মধ্যে জড়ানো থাকে, আর সেই বেলুনের সঙ্গে দুটো নল থাকে, সেই নল দুটো বেরিয়ে আসে। একটা নলের একটা মুখ হয় তোমার স্প্রিং গেজের মধ্যে বা মার্কারি ম্যানোমিটারে ঢোকানো থাকে। মার্কারি ম্যানোমিটার মানে ওই সেই বাক্সগুলো চুলে, ওখানে দেখ মার্কারি মানে পারদের স্তম্ভ আছে, ওইখানে দেখবে একটা নল বোঝা আছে, ওর সঙ্গে কাপের বেলুনের সঙ্গে জোড়া আছে। আর একটা আছে একটা হ্যান্ড পাম্প দেওয়া আছে, আর একটা নলের ডগা একটা হ্যান্ড পাম্প দেওয়া আছে, পাম্পে একটা স্ক্রু আছে। ঠিক আছে, এই পাম্পের সাহায্যে আমি এইখানে কাপের প্রেসারটা বাড়াবো। অ্যাকচুয়ালি এইটা আমরা আবিষ্কার করছি জাস্ট ফিজিক্সের ল অনুযায়ী। বলেছিলাম যখন একটা নল দিয়ে একটা লিকুইড যাচ্ছে, এই নল দিয়ে লিকুইড যাওয়ার জন্য ওই লিকুইডটা নলের ওয়ালে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চারদিকে প্রেসার ক্রিয়েট করে যাচ্ছে। এবার যতটা সে প্রেসার ক্রিয়েট করছে তাকে বলছি আমরা ওই নলের ওই লিকুইডটার প্রেসার। অর্থাৎ যদি আমি ব্লাড প্রেসার ধরি, ব্লাড ভেসেলস এর মধ্যে দিয়ে, ব্লাড ভেসেলস মানে তোমার আর্টারি, ভেন, এইসব তো ব্লাড ভেসেলস, তার মধ্যে দিয়ে যখন রক্তটা যাচ্ছে তখন ভেসেলস এর ওয়ালে ও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চাপ দিচ্ছে, ওই চাপটাকে পার্শ্ব চাপ দিচ্ছে, ওইটাকেই বলছি আমরা ব্লাড প্রেসার। দেখবে একটা যখন জমিতে যার চাষবাস আছে বা ওদিকে গেছে, দেখুন একটা মোটর চলছে, তার নলে জল শেষ করছে, দেখবে পাইপটা এরকম গোল হয়ে খুলে আছে। যে মেশিনটা বন্ধ হয়ে যায়, আবার মেশিনটা চালু হয়ে গেলে দেখবে এরকম গোল হয়ে খুলতে খুলতে জলটা যাচ্ছে, পুরো ফটফট করে গোল হয়ে খুলে গেল। কেন? ওই যে জলটা যখন নলের মধ্যে দিয়ে যাচ্ছে, চারদিকে চাপ 90 ডিগ্রি চারদিকে দিয়ে, তাই তো গোল হচ্ছে। রক্ত যখন যায় চারদিকে চাপ দিতে যায়, ওই চাপটাকে বলি আমরা ব্লাড প্রেশার। এইবার ধরো এইখানে যে আর্টারিটাকে সোজা ব্রেকিয়াল আর্টারি বলি, একটাই আর্টারি, এখানটা ও মানে ভাগ হয়নি, সোজা এখানে এই হার্ট থেকে বেরিয়েছে, হার্ট থেকে যখন বেরোচ্ছে লেফট সাবক্লিভিয়ান, এইখানে এসে অ্যাক্সিলার দিকে নেমে গেল অ্যাক্সিলারি আর্টারি, ওইটাই এইখান দিয়ে বেরিয়ে এলো ব্রেকিয়াল আর্টারি। ব্রেকিয়াল আর্টারি এখানে যে আমাদের এলবো ক্রস করে দুটো ভাগে ভাগ হলো, এই যে বুড়ো আঙুলের দিকে রেডিয়াল আর্টারি, কের আঙুলের দিকে আলার আর্টারি। মনে রাখার উপায় বলে দিয়েছিলাম যে কোন দিকে রেডিয়াল আর্টারি উল্টো পাল্টা হয়ে যাবে, তার থেকে ভাই দেখো বুড়ো আঙুল কের আঙুল যেদিকেই থাকে, এদিকে বুড়ো আঙুল এসে গেলে এইদিকে রেডিয়ালের দিকে চলে গেলো, কের আঙুলের দিকে অলওয়েজ আলার আর্টারি। অতএব হাড়ের ক্ষেত্রেও তাই, বুড়ো আঙুলের দিকে যে হাড়টা থাকবে সে রেডিয়াস, কের আঙুলের দিকে যে হাড়টা থাকবে সে আলার। এর থেকে ভালো উপায় কিছু নেই, আমার কোনোভাবে গন্ডগোল হওয়ার সম্ভাবনা নেই।
তো এই যে এইখানে যেহেতু সিঙ্গেল রয়েছে, এইখানে একটা লিকুইড যতটা প্রেসারে যাচ্ছে, বাইরে থেকে আমি ঠিক ততটাই প্রেসার দিই, লিকুইডের মধ্যে যে লিকুইডটা চলাচল করছে সেটা স্ট্যাগনেন্ট হয়ে যাবে। এটা ফিজিক্স বলছে, বুঝলে? তার মানে এইখান থেকে যে প্রেসারে রক্তটা যাচ্ছে, বাইরে থেকে যদি ততটাই প্রেসার দিই, তো রক্ত চলাচলটা বন্ধ হয়ে যাবে। ওই যে পয়েন্টে রক্ত চলাচলটা যতটা প্রেসার দিয়ে বন্ধ হয়, দ্যাট ইজ সিস্টোলিক প্রেসার। আবার ছাড়তে ছাড়তে যে পয়েন্টে এসে রক্ত চলাচল শুরু হবে, দ্যাট ইজ ডায়াস্টোলিক। বুঝে গেল? তো এইভাবে আমরা কি করছি, একটা মেশিন বার করলাম। আর বলছি মেশিনটা এবার, এই যে কাপটা যখন বাঁধছি আমি এখানে বেঁধে, এইবার প্রেসারটা আমি বাড়াচ্ছি। এইখানে তোমরা যদি এই দেখবে, এইখানে যদি হাত দাও, এখানে যদি হাত দাও, দেখবে একটা পালস পাবে। বাড়াতে বাড়াতে একটা পয়েন্টে দেখবে পালসটা পাচ্ছ না। যে পয়েন্টে পালসটা অফ হয়ে যাচ্ছে, দ্যাট ইজ সিস্টোলিক প্রেসার। বুঝলে? এই পদ্ধতিতে যে প্রেসার আমরা মাপি তাকে বলি প্যালপেটরি মেথড। এখানে শুধু তুমি সিস্টোলিকটাই পাবে, ডায়াস্টোলিক পাবে। বুঝে গেল? এইবার তুমি একটা স্টেথোস্কোপের সাহায্যে এখানে বসাচ্ছ, বসিয়ে ওই যে পয়েন্টে দেখবে সিস্টোলিক প্রেসার এখানে অফ হয়ে গেছিল, সেই পয়েন্টে থেকে আরো 20 ঘর এগিয়ে দিলে, এগিয়ে দিয়ে এবার নামাচ্ছ আস্তে আস্তে। ধরো তুমি এখানে 125-এ হয়তো বা 124-এ পালসটা অফ পেয়েছিলে, তার মানে ওর সিস্টোলিক প্রেসার 120 থেকে 24-এর মধ্যে সারাউন্ডিং হবে। তো তুমি সেখানে 140 অব্দি তুলে দিয়ে এইবার নামাচ্ছ, 130-এ নামতে দেখছো, কানে যে পয়েন্টে এটা চালু হবে সেই পয়েন্টেই আমার শব্দটা শুনতে পাবো। এখানে সেতোতে ঢিক করে একটা আওয়াজ হবে, সেতো শব্দটা শুনতে পাবো। রক্ত চলাচল না থাকলে শুনতে পাবো না। তবে যখন 240-এ দিয়েছি, এখানে তো অক্লুড হয়ে গেছে, প্রেশার বেশি হয়ে গেছে, রক্ত স্ট্যাগনেন্ট হয়ে গেছে, রক্ত চলাচল আর নেই, সেটা এখানে পালসও পাচ্ছি না, এখানে কোনো সাউন্ডও পাচ্ছি না। ধীরে ধীরে কমাচ্ছি, 124 এলো, ঠিক করে একটা আওয়াজ হলো, তারপর ডিপ 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 পাচ্ছি। এই যে প্রথমে করে আওয়াজটা হলো, শুরু হলো, দ্যাট ইজ সিস্টোলিক প্রেসার। তার মানে 120-তে যখন দেখলাম এর শুরু হলো, তার মানে এর সিস্টোলিক প্রেসার হয়ে গেল 120। এইবার ডিপ ডিপ আরো কমাচ্ছি, আরো কমাচ্ছি, আরো কমাচ্ছি, দেখা গেল 80-তে এসে কমতে কমতে বন্ধ হয়ে গেল, আর দাম পাচ্ছি। তাহলে ওই 80টা হলো ডায়াস্টোলিক প্রেসার। এইভাবে আমরা স্পিগমোম্যানোমিটারের সাহায্যে বাইরে থেকে আমাদের শরীরের প্রেসারটা মাপতে পারি। এটাও একটা জেনারেল এক্সামিনেশনের অংশ। মেডিসিনের জেনারেল এক্সামিনেশন, যেটা মেনলি ফিজিক্যাল এক্সামিনেশন, বলতে আমরা কি দেখি, রুগী এসে দেখবে ডাক্তার কি বলে, জিভ দেখি, চোখ দেখি, হাত দেখি, এসব বলে। তার মানে আমরা এইগুলোর মাধ্যমে তার কি দেখি, অ্যানিমিয়া আছে কিনা দেখি, জন্ডিস আছে কিনা দেখি, ইডিমা আছে কিনা দেখি। তারপরে এবার স্টেথোস্কোপের সাহায্যে দেখি, টিপে টিপে দেখি, ঠুকে ঠুকে দেখি। দেখার ডাক্তারি পরিভাষায় 4টে স্টেপ আছে দেখার, বুঝতে পেরেছ? ফিজিক্যাল এক্সামিনেশনের 4টে স্টেজ আছে। এই যে আমরা এত কিছু দেখছি, কিভাবে দেখছি, 4টে প্রক্রিয়ার সাহায্যে। একটা হচ্ছে ইন্সপেকশন, প্রথমে যেটাকে বলি ইন্সপেকশন বা পর্যবেক্ষণ। জাস্ট আমি দেখবো, অবজার্ভ করবো রোগীটা। কি অবজার্ভ করবো? তার ফেসিয়াল এক্সপ্রেশন, তার বসার ভঙ্গি, তার চলার ভঙ্গি, এইসবগুলো আমি দেখবো। তাকে বলছি আমরা ইন্সপেকশন। তারপরে ছুঁয়ে দেখবো, ছুঁয়ে দেখাকে বলি আমরা প্যালপেশন। অর্থাৎ তোমার এর দুটো অংশ, একটা হচ্ছে সুপারফিশিয়াল, একটা হচ্ছে ডিপ। ঠিক আছে? অর্থাৎ তাকে ছুঁয়ে দেখছি প্লাস টিপে টিপে দেখছি, প্যালপেট করছি। সুপারফিশিয়াল প্যালপেশন, ডিপ প্যালপেশন।
এই প্যালপেশনের মাধ্যমে তার রুগীটাকে আমরা জাজ করার চেষ্টা করছি কিছু জিনিস। তারপরে কি করছি আমরা ঠুকে ঠুকে দিচ্ছি, ঠুকে দেখবেন আমার দেখেছো ডাক্তার এখানে পেটে লিভার ডাউনেস যাকে এইখানকার তোমার পুরাল ইনফিউশন, পুরাল অ্যাবসেস, লাংস অ্যাবসেস, বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন ফ্লুইড অ্যাকুমুলেশন কোনখানে কিভাবে আছে ঠুকে ঠুকে দেখা, দ্যাট ইজ কল্ড পারকাশন। পারকাশন এখানে তোমার ঠুকে ঠুকে দেখা। তারপরে কি হয় স্টেথোস্কোপ নিয়ে স্টেথোস্কোপের সাহায্যে দেখা, তাকে বলি আমরা অস্কালটেশন। স্টেথোস্কোপের সাহায্যে বা দেখি শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, বিভিন্ন জায়গা, শুধু বুক কেন পেটেও দেখবে দেখা হয়, কোনো ইনফ্লামেট এরিয়া সেখানেও আমরা স্টেথোস্কোপের সাহায্যে দেখতে পারি। তো এইরকম 4টে স্টেপ নিয়ে আমরা রুগীগুলোকে ইন্সপেকশন, প্যালপেশন, অস্কালটেশন করতে পারি। এইখানে যে প্রেশার মাপছি, যখন আমি এইখানে পালস থেকে প্রেশারটা দেখছি, শুধু যেহেতু এটা ছুঁয়ে দেখছি, পালসটা একটা তো ছুঁয়ে দেখার অংশ, পালসটা না চুলে কি আর পালস দেখতে পাবো আমি? তাহলে এটা একটা প্যালপেশনের অংশ। সেই জন্য এই মেথডটাকে আমরা বলি প্যালপেটরি মেথড। স্পিগমোম্যানোমিটারের সাহায্যে আমরা 3টে পদ্ধতিতে ব্লাড প্রেশারটা দেখি। একটা হচ্ছে এরকম পালসটাকে ছুঁয়ে দেখছি, এখানে শুধু সিস্টোলিকটা পাচ্ছি আমরা, ডায়াস্টোলিক পাচ্ছি না, কারণ এর মাধ্যমে আমরা কতটা তুলবো সেটাও জাজ করে দিতে পারছি। কাপটা বাঁধলাম, কাপটা বাঁধার নিয়ম আছে কিরকম, এমনভাবে বাঁধতে হবে যাতে কাপের লোয়ার বর্ডার এই যে এলবো জয়েন্ট থেকে মিনিমাম একটু উঁচুতে থাকে, আর কাপটা যেন হাতের সঙ্গে কাপটি হয়ে থাকে। দেয়ার ইজ নো স্পেস বিটুইন স্কিন অ্যান্ড কাপ লেয়ার। কাপের লেয়ারের সঙ্গে স্কিনের কোনো গ্যাপ থাকবে, সেইভাবেই করতে হবে। ঠিক আছে, এইবার হচ্ছে মার্কারি ম্যানোমিটার আর স্প্রিং গেজ, তাদের পজিশন জেনারেলি হার্টের লেভেলে হতে হবে, হার্টের লেভেলে থাকতে হবে। এরম আমি বসে আছি, এরম যদি হার্টের লেভেল, এখানে আমার হার্ট আছে, এইখানে যদি রাখি হার্টের লেভেল আছে, এখানে পুজে দিই যদি হার্টের লেভেলে থাকছে, তাই তো? আমরা সাথে হাতে দিই বা এখানে ক্লিপের সাহায্যে পুজে দিই। আর কি না হার্টের লেভেলটা থাকলো, ঠিক করে বাঁধা হলো। হাতের পজিশন, হাতটা কি বলছে হালকা সেমিফ্লেক্স থাকবে, এরকম সোজা থাকবে না বা এরকম এক্সটেন্ড থাকবে না, একবারে এরকম করে থাকবে না, হালকা ভাঁজ থাকবে, সেমিফ্লেক্স। এই পয়েন্টগুলোকে আমাকে জানতে হবে। আর জেনারেলি যেহেতু হার্ট থেকে লেফট সাবক্লেভিয়ানটা অ্যাওর্টা থেকে ডাইরেক্ট বের হচ্ছে, সেই জন্য আমাদের লেফট সাইডে হাতটা চয়েস করা উচিত। তার মানেই না ডান দিকে আমি মারতে পারবো না। ডান দিকের যে বেকিয়াল আর্টারিটা এখানে আসছে কিভাবে, ডান দিকে যে আর্চ অফ অ্যাওর্টা থেকে যে মেন আর্টারিটা বেরোচ্ছে, একটা ইননমিনেট আর্টারি প্রথমে বেরোচ্ছে, তারপর সেটা দুটো ভাগে ভাগ হয়। একটা হচ্ছে রাইট সাবক্লেভিয়ান হয়ে এই হাতের দিকে আসতে থাকে, আর একটা রাইট ক্যারোটিড হয়ে এইখান দিয়ে এইখানে দেখবে এই যে মাসেলসটা, এর নাম হচ্ছে স্টার্নোক্লিওডোমাস্টয়েড মাসেল। এই যে স্টার্নাম, এই যে বুকের হাড়টাকে স্টার্নামের হেডে এসে এখানে ক্ল্যাভিকাল ক্লিওডো, ক্ল্যাভিকালের সঙ্গে জুড়ে আছে। এই দেখো এই যে মাসেলসটা সবাই কারা আছে, এই শক্তভক্ত দুদিকে উঠানো, যারা ঘাটকে এদিক ওদিক ঘোরাতে সাহায্য করে। ছেলেরা সুন্দর, মেয়েরাকে মেয়েরা সুন্দর, ছেলেরা। এই হচ্ছে স্টার্নোক্লিওডোমাস্টয়েড, বুঝতে পেরেছ? এই মাসেলসটার এই ল্যাটারাল বর্ডার দিয়ে একটা বড় আর্টারি সোজা এখানে ঢুকে গেছে। এইখানে যদি আমরা হাত দিই, হাতে যেমন দেখলাম এইখানেও একটা থ্রবিং পাবো,
দ্যাট ইজ কল ক্যারোটিড পালস। তখন কোনো অজ্ঞান রোগী দেখি, তখন তো পড়ে থাকে, হাতটা খুঁজে পাওয়া কোথায় ভুল করতে এনে এইগুলো দেখা হয় যে লোকটা বেঁচে আছে কিনা। এই যে পালস দেখে বলছি, এটা যেহেতু ক্যারোটিড আর্টারিতে যেহেতু আমরা দেখছি, সেই জন্য এর নাম হচ্ছে ক্যারোটিড পালস। এইখানটা হাতটা, এই যে আমি যেখানে আঙুল দিয়েছি, এখানটা হাত দিক করে রাখবে। এটা একটু দেখবে, তুমি একটু আশেপাশে করো, এখানটা দেখো। এই যে মাসেলসটা আছে তার ল্যাটারাল বর্ডারে দেখো, এই মিডিয়াল বর্ডারে দেখো, এখানটা ল্যাটারাল মিডিয়াল বর্ডার। স্টার্নোক্লেইডোমাস্টয়েড গা দিয়ে গেছে এটা। এই মাসেলসটা মিডিয়াল বর্ডারে এরকম যদি হাত দাও, একটু এদিক ওদিক করে দেখো, একটা পালস পাবে। That is called parotid pulse, এই ক্যারোটিড পালস। তার মানে আমরা রেডিয়াল পালস পেলাম, রেডিয়াল আর্টারির উপরে এ আর এ একই আছে। ক্যারোটিড আর্টারি, CAROTID। লেফট সাইডের ক্যারোটিড আর্টারিটা ডাইরেক্ট 8:11 থেকে বেরোচ্ছে, কিন্তু রাইট সাইডের ক্যারোটিড আর্টারি আর সাবক্লেভিয়ান আর্টারি ডাইরেক্টলি বেরোয় না। ওরা প্রথমে কমন অরিজিনে একটা বেরোয়, তারপরে দুটো ভাগে ভাগ হয়ে যায়। সেই জন্য এখানকার যেহেতু এগুলো ডাইরেক্টলি আসছে, এখানকার প্রেশারটা খুব ভালোভাবে জাজ করা সম্ভব হয়। এলে লেফট হ্যান্ডে আমরা, এবার কারো যদি লেফট হ্যান্ড না থাকে, কোনো কারণে অ্যাক্সিডেন্টাল অ্যাম্পুটেশন হয়ে গেছে, তাই কি তার প্রেশার মাপা হবে না? এটা ঠিক হবে। যে কোনো রুগীকেও আমি রাইট হ্যান্ডও মাপতে পারি, এইটার মতো আবার দেখি এইটা অসুবিধাজনক মাপা, এটাই মাপ, দেখবেন তেমন কিছু নয়, বুঝতে পেরেছি? তার মানে প্রেশারটা আমি তাকে জাজ করে দেখে নিতে পারি। এরপরে কি দেখি? চোখ দেখি। চোখে আমরা কি দেখি? দুটো জিনিস দেখি। একটা হচ্ছে রক্ত কতটা আছে সেটা দেখি কোথায়? চোখের নিচের পাতায়। আর একটা জন্ডিস আছে কিনা দেখি, সেটা কোথায় দেখি? উপরের পাতায়। যখন উপরের পাতা দেখি, এই আঙুল দিয়ে উপরের পাতাটাকে টেনে তুলে ধরে পেশেন্টকে বলি, এই দেখুন এই পেনটা দেখায়, কি চোখটা দেখায়, এই নিচে দেখুন এটা। পেশেন্ট যখন নিচে দেখে, আইবলটা টান হয়ে নিচের দিকে আসে, তখন উপরের সাদা অংশটা পরিষ্কার অনেকটা দেখা যায়। সেই জন্য উপরে আঙুল দিয়ে উপরের পাতাটা টেনে পেশেন্টকে নিচের দিকে তাকাতে বলতে হবে। এমনি তাকাতে বললে তো পেশেন্ট তাকাবে না, ছেলে বাবু এটা দেখতো, এটা দেখ, এটা কি দেখ। বাবু দেখবে, চোখ ঘোরাবে, আমি আমার কাজটা দেখে নেব। সেটা তো পরের গল্প, মানে আমি কি দেখবো, আমি এখন দেখছি আমি কেমন ভাবে দেখবো। এবার এখানে আমরা জন্ডিস দেখি, মানে ইয়েলো পিগমেন্টেশন, মানে চোখটা কতটা হলুদ হয়েছে, বুঝতে পেরেছি? বিলিরুবিন লেভেল যখন 3 থেকে বেড়ে যাচ্ছে, 3-80% বেশি হচ্ছে, তখন আমাদের শরীরের কানেকটিভ টিস্যু যেখানে যেখানে বেশি আছে, যেমন হচ্ছে এটাই কি বলি বলতো, এটাকে মেডিকেল ভাষায় কি বলি? আপার বালবার কনজাংটিভা। মনে থাকবে, আপার বালবার কনজাংটিভা। এই যে সাদা অংশটা দেখছি না, আইবলের যে সাদা অংশটা দেখছি, ওটাকে বলছি আমরা আপার বালবার কনজাংটিভা। ওই আপার বালবার কনজাংটিভাতে যে কানেকটিভ টিস্যুগুলো আছে, ওরা বিলিরুবিনটাকে টেনে নিয়ে হলুদ হয়ে যায়। এবং কখন টানে? যখন 3 mg বেশি হয়ে যায়। তার মানে তোমার এখানে যখন ইয়েলো ভাব এসে গেছে, তুমি জানবে তোমার ব্লাডে বিলিরুবিন লেভেল 3 ক্রস করে গেছে, বুঝতে পারছো? অর্থাৎ 1 থেকে 3 অব্দি বাইরে প্রকাশ পায় না। অথচ বিলিরুবিন লেভেল তো আছে আমাদের 0.2 to 0.8%, মানে 1 অব্দি আমরা নর্মাল দেবো। 1-এর বেশি হলে হাইপার বিলিরুবিনিমিয়া, 1-এর বেশি হলে হাইপার বিলিরুবিনিমিয়া, মানে মিয়া মিন্স ব্লাড, হাইপার মানে বেশি, বিলিরুবিন অর্থাৎ রক্তে যখন বিলিরুবিন বেড়ে যায়, তখন আমরা তাকে বলছি হাইপার বিলিরুবিনিমিয়া। এইবার যখন নর্মাল থেকে 3-এর নিচে অব্দি আছে,
বেড়েছে, 1-এর অধিক হয়েছে কিন্তু 3-এর অধিক হয়নি, সেই অবস্থায় কিন্তু বাইরে প্রকাশ পায়। অর্থাৎ এই আপার বালবার কনজাংটিভা এই চোখ, আর কোথায় কোথায় দেখি জন্ডিস? না, টান মুখ, জিভটা উল্টে দিন, বলি জিভটা উল্টাও, জিভের নিচে আন্ডার সারফেস অফ দ্য টাং, এই যে মাঝের যে এটা থাকে কিনুলামের দুপাশে দেখবে একটা ব্লুইশ দুটো ভেন আছে, দেখবে যাদের জন্ডিস নেই আর আর ওই ভেন আর এই কিনুলাম ওই টানের মাঝখানে যে কানেক্টিভ টিস্যু, ওইখানে হলুদ ভাব থাকে, আন্ডার সারফেস অফ দ্য টাং, ওইখানে হলুদ ভাব আছে কিনা দেখি। তার মানে দুটো অংশ দেখলাম, একটা আপার বালবার কনজাংটিভা, সেখানে হলুদ ভাব আছে কিনা দেখলাম, আর আন্ডার সারফেস অফ দ্য টাং, আর একটা সব প্যালেট। যখন এই যে গলাটা এরকম হাঁ করি, ওই পোস্টিরিয়র ফ্যারিঞ্জিয়াল ওয়াল যে নরম অংশটা, তাকে বলছে আমরা সব প্যালেট, ওইখানে হলুদ ভাব আছে কিনা দেখি। 3টে গেল। 4 নম্বর পাম, নেল বেড নয়, পাম মানে হাতের পাতা, সোল মানে পায়ের পাতা, আর জেনারেল স্কিনের কালার, এগুলো যত বাড়তে থাকে আস্তে আস্তে স্কিনেও ডিপোজিট হবে শেষের দিকে, তখন ধরো 15-16 ক্রস করে গেছে, তখন স্কিন গুলো হলুদ হলুদ ভাব এসে যাবে। বুঝতে পেরেছো? অর্থাৎ যখন সারা শরীরে হলুদ ভাব এসে যেতে পারে, ঠিক আছে। এইভাবে আমরা জন্ডিস দেখি। তারপরে দেখি অ্যানিমিয়া, কতটা রক্ত আছে। রক্ত আছে কোনখানে কোথায় দেখি? চোখের নিচে, এটাকে কি বলি? লোয়ার প্যালপেবল কনজাংটিভা। মেডিকেল ভাষায় কি বলি? আমরা তো গোদা বাংলা বলা চোখের নিচের পাতায় দেখি, কিন্তু ওটা অ্যাকচুয়ালি লোয়ার প্যালপেবল কনজাংটিভা। আপার বালবার কনজাংটিভা, লোয়ার প্যালপেবল কনজাংটিভা। ওইখানে লাল অংশ থাকে, ওখানে লাল ভাব থাকে, যার যত বেশি রক্ত তত ব্রাইটনেস থাকে, ঝকঝক করে লাল, আর যত কম থাকবে তত পেল ভাব আসবে, ফিকে ভাব, ফিকাপা না যাবে, মানে ফ্যাকাসে। চোখের নিচেটা দেখলাম লাল ভাব নেই, ফ্যাকাসে হয়ে আসবে। তারপরে ডরসাম অফ দা টাং অ্যান্ড টিপ অফ দা টাং, জিভের ডগাটা দেখো লাল, একদম ডগাটা, যত বেশি রক্ত থাকবে তত বেশি লাল থাকবে জিভের ডগাটা। এবার জিভের ডগাটা ফেট মানে পাংচি। ডরসামে একটা পার্পল ভাব থাকবে, যত রক্ত থাকবে একটা গোলাপি আভা থাকবে, সেই গোলাপি আভা নেই। সাদা হাঁসের পায়ে পাতা দেখবে তো সাদা, এরকম জিভটা সাদা হয়ে গেছে, তার মানে কি? রক্ত কম আছে, অর্থাৎ অ্যানিমিয়া। এগুলো আমরা ক্লিনিক্যালি দেখছি, তাই একে বলা হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন। এইবার এর এস্টিমেশন যদি দেখতে চাই, আমাকে লিখতে হবে প্যাথোলজিতে, যে এর হিমোগ্লোবিন পার্সেন্টেজ কতটা আছে জানার জন্য। বুঝতে পেরেছো? যদি দেখা যায় পার্সেন্টেজ মানে 100% হিমোগ্লোবিন মানে কতটা, আমরা প্যাথোলজিক্যালি কনসিডার করি 14.5 গ্রাম per 100 ml blood equal to 100%। বুঝে গেল? হ্যাঁ, এবার পার্সেন্টেজ করতে বলে, ধরো কারো 11 ইঞ্চি আছে, 14.5 equal to 100%, তাহলে 11 ইঞ্চি সমান কত পার্সেন্ট? 80% কি 82% কি 78%, এরকম একটা পার্সেন্টেজ বেরোবে তো? পার্সেন্ট করো। ধরো 11 ইঞ্চি কারো হিমোগ্লোবিন আছে, তো সেখানে কত পার্সেন্ট হিমোগ্লোবিন হবে? ওটা 14.4% ইকুয়াল টু 100, মানে গ্রাম ইকুয়াল টু 100%, মানে 100 দিতে হবে। 1 ইকুয়াল টু 14.5, 11 ইন্টু 11, মনে কত বেরোচ্ছে? ক্যালকুলেশন 79, হ্যাঁ 79 পয়েন্ট সামথিং থাকবে পার্সেন্ট আসছে, 79.7% হিমোগ্লোবিন আছে পার্সেন্ট হিসাবে ওইটা। বুঝতে পারছো? যদি সেটা বিলো 60% হয়ে যায় বা 50% হয়ে যায়, তখন সিভিয়ার অ্যানিমিয়া ধরে। 50 থেকে 70 এর মধ্যে থাকলে পরে দ্যাট ইজ 50 থেকে 60 এর মধ্যে হচ্ছে মডারেট, অ্যাবভ 60 হচ্ছে মাইল্ড।
পার্সেন্ট ওয়াইজ আমরা ক্লিনিক্যাল এস্টিমেশন করছি। ক্লিনিক্যালি আমরা কি দেখি? মাইল্ড, মডারেট, সিভিয়ার অ্যাকর্ডিং টু কালার অফ দা তোমার কনজাংটিভা অ্যান্ড টাং, স্কিন, পাম, সোল। কোথায় কোথায় এনিমিয়া দেখি? কনজাংটিভা দেখছি, টাং দেখছি, সব প্যালেট দেখছি, নেল বেড রিটার্ন দেখছি, পাম, সোল এন্ড জেনারেল স্কিনের কালার দেখছি। নেল বেড রিটার্ন কি? হোয়াট ইজ নেল বেড রিটার্ন? এই যে নেল আছে, ভালো করে দেখো, শেপে দেখো সাদা হয়ে যাচ্ছে, দ্যাট ইজ পাসিং হচ্ছে একটা। ছেড়ে দিলেই দেখো আবার লাল হয়ে যাচ্ছে। এই যে টিপছি, টিপে সাদা হয়ে যাচ্ছে, ছেড়ে দিলে আবার। এই যে যেই ছেড়ে দিচ্ছি, যাদের রক্ত কম আছে আস্তে আস্তে এসে ভরাট হচ্ছে, যাদের রক্ত বেশি আছে সঙ্গে সঙ্গে ডিলে ফিলিং হচ্ছে, যাদের রক্ত কম আছে ধীরে ধীরে ওটা ফিলিং হচ্ছে, আর যাদের রক্ত বেশি আছে তাদের তাড়াতাড়ি। এই দিকে একবারে সাথে থাকবে না, হবে পার্সেল কালার আসবে, একটু দেরি করে হবে, ডিলে হবে। তাকে বলা হয় নেল বেড রিটার্ন ডিলে। যখন নেল বেড রিটার্ন ডিলে যদি অ্যানিমিয়া থাকে, নেল বেড রিটার্ন ডিলে হবে না যদি অ্যানিমিয়া। ঠিক আছে? তো এইভাবে আমরা কতটা শরীরে তার অ্যানিমিয়া আছে, রক্ত আছে, সেটা বাইরে থেকে জাজ করতে পারি। ক্লিনিক্যাল এস্টিমেশন অফ অ্যানিমিয়া, ক্লিনিক্যাল এস্টিমেশন অফ জন্ডিস। জন্ডিস বলছিলেন থেকে বেশি হলে পরে হাইপোথিলিন, আর এই 1-3 মধ্যে থাকার নামটা কি? লেটেন্ট জন্ডিস, লুকায়িত জন্ডিস। যখন 1 থেকে 3 মধ্যে থাকছে, তখন বাইরে জন্ডিস প্রকাশ পাচ্ছে না, অথচ রক্তে বিলিরুবিন লেভেলটা বেশি, সেই কন্ডিশনটাকে আমরা বলছি লেটেন্ট জন্ডিস। আর একেতে কম হয় নরমাল, নরমাল জন্ডিস না, জন্ডিস স্বাভাবিক। বিলিরুবিন লেভেলটা তো 1-এর মধ্যেই থাকছে, স্বাভাবিক। বিলিরুবিন এলো কোথা থেকে? আগে থেকে বলেছিলাম, আসছে তো হিমোগ্লোবিন থেকে। হিমোগ্লোবিন থেকে বিলিরুবিনের মতো, এবং বিলিরুবিনটা মেটাবলিজম করে লিভার, এবং সেটাই এক্সক্রিট করে তোমার বাইলের সাহায্যে। এই বাইলের মধ্য দিয়ে তোমার ইউরিন দিয়ে কিছু বেরিয়ে যায়, পায়খানা দিয়ে কিছু বেরিয়ে যায়, কিছুটা রক্তে থেকে যায়। দ্যাট ইজ নর্মাল লেভেল, 0.2 to 0.8 গ্রাম পার সেকেন্ড। যদি এই ফিজিওলজির মধ্যে কোনো গন্ডগোল থাকে, তখন বিলিরুবিন ব্লাডের মধ্যে বেশি মাত্রায় অবস্থান করে, তখনই তাকে আমরা বলি হাইপার বিলিরুবিনিয়া বা জন্ডিস। জন্ডিস কোনো রোগ নয়, জন্ডিস একটা রোগের সাইন মাত্র। ঠিক আছে? জন্ডিস বিভিন্ন রোগে দেখা যায়, জন্ডিস কোনো নির্দিষ্ট রোগ নেই। ঠিক আছে? একটা রোগের লক্ষণ মাত্র। যেমন অ্যানিমিয়া, অ্যানিমিয়া কোনো একটা রোগ নয়, অ্যানিমিয়া বিভিন্ন রোগের একটা সাইন। অনেক রোগে অ্যানিমিয়া দেখা যায়, অনেক রক্তাল্পতা দেখা যায় বিভিন্ন প্রকার। ঠিক আছে? এইবার আমরা আরো এই বই রেসপিরেটরি সিস্টেম, সেখানে আমাদের কি করতে হবে না, ওই হাঁপের টান। ঠিক আছে? ওটা ভালো করে দেখবে, তাকে বলছি আমরা অ্যাজমা, অর্থাৎ ডিফিকাল্টি ইন রেসপিরেশন ইকুয়াল টু অ্যাজমা। বিভিন্ন কারণে হয়। লাংসে যত প্রকারের রোগ আছে, চোখ বুঝে বলতে পারো সব কটাতে কিছু না কিছু ভাবে শ্বাসকষ্ট দেখা দেয় এবং অ্যাজমা সৃষ্টি। বুঝে গেল? অর্থাৎ চোখ বুঝে যত রেসপিরেটরি সিস্টেমের যত রোগ আছে সব নাম বলি, একসঙ্গে আমরা ওটাকে বলি সিওপিডি। সিওপিডি, অনেক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। অর্থাৎ যত প্রকারের অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ আছে, প্রতিটা রোগে যেহেতু অবস্ট্রাকশন বলছে, কোথায় অবস্ট্রাকশন না রেসপিরেটরি প্যাসেজে। রেসপিরেটরি প্যাসেজের অবস্ট্রাকশন হলে পরে আমরা শ্বাস নিতে আমাদের অসুবিধার সৃষ্টি হবে, আর সেই কন্ডিশনটাকে আমরা বলছি অ্যাজমা। এই গোটা বাংলা জিনিসগুলোকে যদি বুঝে যাও, তোমাদের বললে পরে আরো সোজা হয়ে যাবে। ঠিক আছে? জন্ডিস তো হয়েই গেল, বলেছে ফিচার্স অফ জন্ডিস উইথ ইনভেস্টিগেশন। জন্ডিস মানে হচ্ছে বিলিরুবিন লেভেল বেড়ে যায়, তাকে বলছে জন্ডিস। জন্ডিস কোথায় কোথায় দেখবে বললাম, জন্ডিসের প্যাথোলজি বললাম যে বিলিরুবিনটা বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে না,
নর্মাল যে পদ্ধতি যার মাধ্যমে নর্মাল বিলিরুবিন মেটাবলিজম হচ্ছে, সেই মেটাবলিজম হতে গেলে যদি কোনো বাধার সৃষ্টি হয় তখন জন্ডিসের সৃষ্টি হবে স্বাভাবিক। অর্থাৎ বিলিরুবিন লেভেল কিভাবে বাড়বে, যদি কোনোভাবে যে পথ দিয়ে বিলিরুবিনটা এক্সক্রিট করে যাচ্ছে সেই পথে যদি বাধা সৃষ্টি হয়, তার জন্যে বিলিরুবিন ওই এক্সক্রিশনগুলো বন্ধ হয়ে যাবে, রক্তে তার মাত্রা বেড়ে যাবে, তার ফলে এক ধরনের জন্ডিস হবে। দ্যাট ইজ কল্ড অবস্ট্রাকটিভ জন্ডিস, কিন্তু বাধা থেকে আসছে, অবস্ট্রাকশন থেকে আসছে। পথটা কি বললাম? পথটা বললাম ব্লাডের হিমোগ্লোবিন, সেই হিমোগ্লোবিন ভেঙে গেল, ভেঙে গিয়ে হিম আর গ্লোবিন দুটো অংশে ভাগ হয়ে গেল। কারণ হিমোগ্লোবিন হচ্ছে তোমার প্রোটিন আর আয়রন এই কম্বিনেশনের একটা যৌগ, ভেঙে গেলে পরে আয়রন আলাদা হয়ে যায়, প্রোটিন আলাদা হয়ে যায়। আয়রনেরই একটা অংশ হচ্ছে বিলিরুবিন, যেটা ডিগ্রেডেড প্রোডাক্ট তৈরি হয়। এবং এই বিলিরুবিনটা কি হয় না, আমাদের শরীরের মূত্র এবং মল দিয়ে এক্সক্রিট করে যায়, লিভার যেটা তৈরি করে এবং বাইল দিয়ে এক্সক্রিট করে। এবার এই বাইল দিয়ে যখন এক্সক্রিট করছে, এই পথে যদি কোনো বাধার সৃষ্টি হয় তবে বিলিরুবিন এক্সক্রিট করতে পারবে না, তখন রক্তে তার মাত্রা বেড়ে যাবে। দ্যাট ইজ কল্ড অবস্ট্রাকটিভ জন্ডিস। কমনলি যদি মানে গল ব্লাডারে স্টোন হয়, বা তোমার ওই যে ওখানে বললাম প্যাঙ্ক্রিয়াস, সেট অফ দ্য প্যাঙ্ক্রিয়াস, যেখান থেকে অ্যাম্পুলা ফাটা দিয়ে সেকেন্ড পার্ট অফ দ্য ঢুকছে নলটা, তার মুখে যদি বাধার সৃষ্টি হয়, বা হেড অফ দ্য প্যাঙ্ক্রিয়াসে কোনো টিউমার হয় বা ক্যান্সার হয়, বা কোনো রাউন্ড ওয়ান ওই নল দিয়ে ওই মুখটায় গিয়ে জাম্প করে দেয়, বা কোনো পিত্ত পাথরই ওই নলে এসে আটকে যায়, এরকম বিভিন্ন কন্ডিশনে যদি অবস্ট্রাকশন ঘটার জন্য বিলিরুবিন না বেরোতে পারে শরীর থেকে ইউরিনাল স্টুল দিয়ে, তখন কি হয়, রক্তে তার মাত্রা বেড়ে যায়, তার জন্য যে জন্ডিস হয় তাকে বলি আমরা অবস্ট্রাকটিভ জন্ডিস। আবার এক ধরনের প্যাসেজে কোনো গন্ডগোল নেই, যতটা পরিমাণ তোমার বিলিরুবিন তৈরি হওয়ার কথা তার থেকে বেশি তৈরি হচ্ছে ডিউ টু এক্সেসিভ হিমোলাইসিস, মানে বেশি পরিমাণে রক্ত কণিকা ভেঙে যাচ্ছে, তার জন্য বেশি পরিমাণে হিমোগ্লোবিন লিবারেট করছে এবং তাদের মেটাবলিজম করতে গিয়ে বেশি পরিমাণে বিলিরুবিন তৈরি হয়ে যাচ্ছে, তখন তাকে বলছি আমরা হিমোলাইটিক জন্ডিস, অর্থাৎ ডিউ টু এক্সেসিভ হিমোলাইসিসের জন্য। আবার কিছু কারণ আছে যেগুলো হচ্ছে তোমার লিভার সেলের ড্যামেজের জন্য হচ্ছে, লিভার ঠিক মতো মেটাবলিজম করতে পারছে না, অ্যাবনর্মাল মেটাবলিজম হচ্ছে, তার ফলশ্রুতি বিলিরুবিন লেভেল বেড়ে যাচ্ছে। দ্যাট ইজ কল্ড হেপাটোসেলুলার জন্ডিস, যেখানে সঙ্গে লিভার ডিজিজ গুলো জড়িয়ে আছে, ভাইরাল হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, এই সমস্ত মানে ভাইরাল হেপাটাইটিস, ব্যাকটেরিয়াল হেপাটাইটিস, প্যারাসাইটিক হেপাটাইটিস, বিভিন্ন প্রকারের হেপাটিক ডিরেঞ্জমেন্ট যারা যখন এই জন্ডিসের সৃষ্টি হচ্ছে, তখন তাকে বলছি আমরা হেপাটোসেলুলার জন্ডিস। অর্থাৎ জন্ডিস গুলোকে আমরা এরকম 3টে ক্যাটেগরিতে ভাগ করে নিয়েছি, ঠিক আছে? যেই বলো না আগে, তারপরে দেখা যাবে টক্সিক জন্ডিস। তুমি যেটা বলছো টক্সিক জন্ডিস, যেটা টক্সিক জাতীয় এর জন্য হচ্ছে বিভিন্নভাবে পয়জনাস জিনিস একটা হিমোলাইসিসেরই অংশ, সেটা লিভারের ওইখান থেকেই তো আমরা হেপাটোসেলুলার না অন্য কিছু খাবো। হেপাটোসেলুলার হলে পরে এসজিওডি এসজিওডি ওখানে গন্ডগোলটা থাকে, সেখান থেকে জানো লিভার সেল ঠিক মতো কাজ করছে না। ওগুলো তো একটা লিভারের এনজাইম, বিভিন্ন এনজাইমগুলো অবশ্যই চলে গেলে কমে। এরপরে কি আছে তোমাদের নিউমোনিয়া, এটা রেসপিরেটরি সিস্টেমের বিভিন্ন কারণে হয়, ব্রঙ্কিওস্টাসিস, রেসপিরেটরি এটাও বিভিন্ন কারণে হচ্ছে, রেসপিরেশন গেল, শর্ট নোটে আছে ডিহাইড্রেশন। আর একটা খুব ভালো জিনিস দেয়, এটা হচ্ছে তোমাদের অ্যামিবিক ডিসেন্ট্রি আর ব্যাসিলারি ডিসেন্ট্রির পার্থক্য, এইটা একটু ভালো করে পড়ে, ঠিক আছে? অ্যামিবিক ডিসেন্ট্রি আর ব্যাসিলারি ডিসেন্ট্রি, লাস্ট কোশ্চেন, একদম মেডিসিনের লাস্ট কোশ্চেন। এখানে যে অ্যামিবিক ডিসেন্ট্রি মানে হচ্ছে যেখানে তোমার
অ্যামিবা দ্বারা সৃষ্টি হচ্ছে। যে ডিসেন্ট্রি অ্যামিবা দ্বারা, অ্যামিবা জীবাণুটাকে বলি আমরা এন্টামিবা হিস্টোলাইটিকা। এন্টামিবা হিস্টোলাইটিকা দ্বারা যখন ঘটছে তাকে বলছি অ্যামিব ডিসেন্ট্রি। আর যখন কোনো ব্যাকটেরিয়া দ্বারা ঘটছে তখন তাকে বলছি আমরা ব্যাসিলারি ডিসেন্ট্রি। বোঝা গেল? আর অ্যামিবিক ডিসেন্ট্রি যেহেতু আমার মানে অ্যামিবা থেকে হচ্ছে, সেখানে মলের পরিমাণ বেশি হচ্ছে, প্রোটিয়াস হচ্ছে, তোমার মিউকাস হোয়াইটিস হচ্ছে, সাদা মিউকাস ম্যাক্সিমাম দেখা দিচ্ছে, মিউকাস ডিপ্লিস বসে বসে করছে এবং সেখানে রক্তের প্রাদুর্ভাব কম থাকছে, স্টুলের পরিমাণটা বেশি থাকছে, পেটটা কুনিয়ে কুনিয়ে উঠছে, যে খাচ্ছে পেটটা কুনিয়ে কুনিয়ে উঠছে, তারপরে পায়খানা যাচ্ছে, বস্তা বস্তা আমাদের অনেকটা করে পায়খানা হচ্ছে। ব্যাসিলারি ডিসেন্ট্রি কিন্তু সম্পূর্ণ হচ্ছে। ব্যাসিলারি ডিসেন্ট্রিতে যাচ্ছে পায়খানার পরিমাণ খুব কম হচ্ছে, ম্যাক্সিমাম মিউকাস আর ব্লাড, খুব কুটে কুটে অল্প শুধু মিউকাস বেরোচ্ছে আর প্রচন্ড প্রস্টেশন, এত দুর্বলতা, ইভেন মানে পায়ের শক্তি পর্যন্ত রহিত হয়ে যায়, পায়খানা থেকে উঠে আর আসতে পারে না। কিন্তু অ্যামিক ডিসেন্ট্রিতে অতটা প্রস্টেশন, অতটা নার্ভাস উইকনেস নেই। বুঝেছো? এরপরে বিভিন্ন ভাবে আছে, যেমন অ্যামিক ডিসেন্ট্রিতে সাধারণত জ্বরের প্রভাবটা খুব একটা থাকে না। ব্যাসিলাস যেহেতু ব্যাকটেরিয়া ইনফেকশন হচ্ছে, সেই জন্য এখানে জ্বরের একটা প্রভাব থাকবে। আর কি থাকবে? টেনেসমাস মানে হচ্ছে কোথানি। ব্যাসিলারি ডিসেন্ট্রিতে এক্সেসিভ কোথানি থাকবে, এদের কোথানি থাকবে কিন্তু পরিমাণে কম। আর হচ্ছে তোমার স্টুলের কালার আছে, স্মেল আছে। অ্যামিবা থাকলে অফেন্সিভ স্মেল হবে। ব্যাসিলারি ডিসেন্ট্রিতে তোমার স্মেল গন্ধে খুব একটা প্রভাব থাকবে না। ট্রিটমেন্টে কি হবে? তোমার অ্যান্টি অ্যামিব ড্রাগ দিতে হবে, এখানে অ্যান্টিবায়োটিক দিতে হবে, অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ।